ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমি আজ তোমাদের সঙ্গে যেই এমএসসিএন 2024 কোশ্চেন পেপার আলোচনা করব। তো চলো শুরু করি। এমএসসির কোশ্চেন পেপার শুরু করার আগেই তোমাদেরকে বলি, এমএসসির কোশ্চেন কিন্তু এক কথায় উত্তর টাইপের হয় না, ঠিক আছে? তো কোশ্চেনের ভেতরেই কিছু আমাদের পয়েন্ট লুকিয়ে থাকে, যেগুলোকে আমাদেরকে খুঁজে বার করতে হয় এবং সেখান থেকে অ্যানালিসিস করে অ্যান্সারটা করতে হয়। তো সেই জন্য এমএসসি পরীক্ষা দিতে বসছো যারা, বা যারা পোস্ট বেসিকের স্টুডেন্ট, তোমরা এমএসসির কোশ্চেন সলভ করতে এসেছো, তো তোমাদের সবাইকে বলছি কোশ্চেনটাকে প্রথমেই 2বার থেকে 3বার আগে পড়তে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। ওয়ান লাইনার হলে তো কোনো কথা নেই, সেটা এক কথায় হয়ে যায়, কিন্তু যেগুলো একটু লম্বা টাইপের কোশ্চেন দেখবে সেগুলোকে অবশ্যই 2-3বার রিডিং পড়বে। তো প্রথম কোশ্চেন আমাদের কি রয়েছে আজকে? হুইচ অফ দ্য ফলোইং মাস্কুলার ভালভ কন্ট্রোলস দ্য ফ্লো অফ ডাইজেস্টিভ জুস ফ্রম দ্য হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট টু দ্য ডিউডেনাম? তাহলে এখানে জানতে চেয়েছে যে ডাইজেস্টিভ জুস যেটা হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট থেকে ডিউডেনামে আসছে, সেটাকে কোন ভালভ কন্ট্রোল করছে। তাহলে আমরা জানি কি, স্টোমাক থেকে ফুডটা ডিউডেনামের মধ্যে আসছে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট। তাহলে স্টোমাক থেকে যখন ফুডটা আসছে ডিউডেনামের মধ্যে, সেটা একটা ভালভ দিয়ে আসছে, সেই ভালভের নাম কি? পাইলোরিক স্ফিংটার। তাহলে এরকম ভাবে যদি তুমি একটা ছবি ড্র করো, এখানটায় হচ্ছে স্টোমাক রয়েছে, স্টোমাক থেকে ফুডটা কোথায় আসছে? ডিউডেনামে আসছে। এইরকম জায়গাতে পাইলোরিক স্ফিংটার রয়েছে, সেখান থেকে ফুডটা চলে এলো ডিউডেনামে। এবার ডিউডেনামে যখন আসছে, তখন এদিকটায় কি রয়েছে? প্যানক্রিয়াস রয়েছে, গলব্লাডার রয়েছে, লিভার রয়েছে, সেই সমস্ত কিছু মিলিয়ে একটা হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট, সেটা কোথায় এসে মিশছে? সেটা আসছে ডিউডেনামের মধ্যে। এবারে ডিউডেনামের মধ্যে যে আসছে, এখানটা একটা ভালভ রয়েছে, যেই ভালভটাকে আমরা কি বলি? স্ফিংটার অফ ওডি বলি। এই স্ফিংটার অফ ওডি ওপেন হয় এবং এখান থেকে কিছু ডাইজেস্টিভ জুস এসে স্মল ইন্টেস্টাইনের মধ্যে মেশে। এখানটা তো ডিফারেন্ট টাইপস অফ ডাইজেস্টিভ এনজাইমস থাকে, যেমন ধরো প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াটিক জুসের মধ্যে ধরো তোমার ট্রিপসিনোজেন রয়েছে, কাইমোট্রিপসিনোজেন রয়েছে, তারপরে তোমার অ্যামাইলেজ লাইপেজ রয়েছে। তাহলে এই সমস্ত এনজাইমস গুলো স্মল ইন্টেস্টাইনে আসে এবং স্মল ইন্টেস্টাইনেই মোস্ট অফ দ্য বললে ভুল হবে, সমস্ত পুরোপুরি যে ডাইজেশন রয়েছে, সেই পুরোপুরি ডাইজেশনটা স্মল ইন্টেস্টাইনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কি হলো? অপশন এ, স্ফিংটার অফ ওডি। আচ্ছা, এখানে একটা পাইলোরিক স্ফিংটার অপশন রয়েছে, তাহলে পাইলোরিক স্ফিংটার কোথায় রয়েছে বুঝতে পারলে, স্টোমাক থেকে ডিওডেনামের যে ওপেনিং, সেই জায়গাতে থাকে পাইলোরিক স্ফিংটার। ডাইজেস্টিভ সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেমে যে বিভিন্ন প্রকার এই স্ফিংটার বা ধরো এই জুসগুলো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে কোশ্চেন আসে, তো এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কিচ্ছু বাদ দিও না এখান থেকে। হোয়াট টাইপ অফ জয়েন্ট ইজ অ্যাট দ্য বেস অফ দ্য থাম্ব? থাম্বের বেসে কি টাইপের জয়েন্ট থাকে? স্যাডেল জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, কন্ডাইলয়েড জয়েন্ট এবং পিভট জয়েন্ট। প্রত্যেকটা জয়েন্ট আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও বল এন্ড সকেট জয়েন্ট রয়েছে এবং গ্লাইডিং জয়েন্ট রয়েছে। টোটাল 6টা টাইপ অফ জয়েন্ট এবং তার সেটা কিভাবে মুভ করে এবং সেটা কোথায় থাকে তার এক্সাম্পল খুব ভালো করে মুখস্থ করে নেবে, এক্সামে কোশ্চেন থাকে। এবার বলা হচ্ছে যে বেস অফ দ্য থাম্বে কি থাকে। তো আমাদের যে স্যাডেল জয়েন্ট রয়েছে, স্যাডেল জয়েন্টটা কিরকম দেখতে হয়? স্যাডেল জয়েন্টটা ধরো ঘোড়ার উপরে যদি কেউ বসে থাকে, তাহলে সেটা যেরকম শেপ হয় সেরকম ভাবে স্যাডেল জয়েন্ট থাকে এবং বেস অফ দ্য থামে স্যাডেল জয়েন্টই থাকে। তাহলে অ্যান্সার হবে অপশন এ, স্যাডেল জয়েন্ট। হিঞ্জ জয়েন্টটা কিরকম দেখতে? হিঞ্জ জয়েন্ট মানে ধরো এই দরজাতে যেরকম জয়েন্ট লাগানো থাকে, যেটা ফ্লেকশন এবং এক্সটেনশন হয়, এই টাইপের জয়েন্টটাকে আমরা হিঞ্জ জয়েন্ট বলছি। তাহলে হিঞ্জ জয়েন্ট আমরা কোথায় পাবো? হিঞ্জ জয়েন্ট আমরা যেই সমস্ত পার্ট গুলোকে আমরা ফ্লেকশন এবং এক্সটেনশন করতে পারি, যেমন ফোর আর্ম রয়েছে, আমাদের নি রয়েছে, অ্যাঙ্কেল রয়েছে, এগুলোকে আমরা ফ্লেক্স এবং এক্সটেনশন করতে পারি। এই টাইপ অফ জয়েন্ট গুলো হিঞ্জ জয়েন্ট। কন্ডোইলয়েড জয়েন্টটা কিরকম? কন্ডোইলয়েড যেরকম জয়েন্ট কিরকম ভাবে থাকে, এটা ধরে নাও এরকম একটা বেস রয়েছে, এরকম একটা বেস এবং তার উপরে এরকম ভাবে একটা বোন। তাহলে এই যে একটা জয়েন্ট, এটাকেই আমরা কন্ডোইলয়েড জয়েন্ট বলছি, যেটা এরকম ভাবে মুভ করতে পারছে। তাহলে এই কন্ডোইলয়েড জয়েন্ট কোথায় থাকে? এই কন্ডোইলয়েড জয়েন্ট থাকে মেটাকার্পাল ফ্যালেঞ্জাস বোনের মধ্যে, মেটাটার্সাল ফ্যালেঞ্জিয়াল বোনস অফ দ্য ফুট। হ্যাঁ, এই সমস্ত জায়গার মধ্যে এই কন্ডোইলয়েড জয়েন্ট থাকে এবং এই জয়েন্ট গুলোকে আমরা কিরকম ভাবে মুভ করতে পারি? এগুলোর ফ্লেকশনও হয়, এক্সটেনশনও হয়, অ্যাবডাকশন, অ্যাডাকশন এবং সার্কামডাকশন। তাহলে প্রত্যেকটাই মুভমেন্ট এই কন্ডোইলয়েড জয়েন্টের দ্বারা পসিবল। এবার লাস্ট হয়েছে পিভট জয়েন্ট। পিভট জয়েন্টটা কিরকম ভাবে দেখতে হয়? এটা হয় ধরো এরকম ভাবে একটা গোল সার্কেল রয়েছে এবং তার মধ্যে এরকম ভাবে একটা বোন রয়েছে। তাহলে এটা কিরকম ভাবে মুভ করতে পারে? পুরোপুরি রোটেশনাল মুভমেন্ট করতে পারে। এই টাইপ অফ জয়েন্টটাকে পিভট জয়েন্ট বলছি, যেটা থাকে আমাদের হেডে। আমাদের হেডটা পুরো রাউন্ড মুভ করতে পারে, তাহলে এটাকে আমরা পিভট জয়েন্ট বলছি।
ক্লিয়ার? আর যে দুটো জয়েন্ট রয়েছে, যেমন বললাম বল এন্ড সকেট জয়েন্ট, বল এন্ড সকেট জয়েন্ট কোথায় থাকে? এটা থাকে আমাদের ফিমার বোনে, শোল্ডার এবং হিপের মধ্যে থাকছে। এবার এই জয়েন্টটার মধ্যে কি মুভমেন্ট হয়? এটা ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন এবং অ্যাবডাকশন, তার সাথে সাথে রোটেশনও হয় এবং সার্কামডাকশন। আমরা আমাদের শোল্ডারটাকে পুরো 360 ডিগ্রি রোটেট করতে পারি, আবার ফুটের মধ্যে যে হিপ জয়েন্ট আছে সেটাকেও 360 ডিগ্রি রোটেট করতে পারি। তাহলে এটা বল এন্ড সকেট জয়েন্ট, অর্থাৎ এরকম ভাবে একটা সকেট থাকছে এবং সেখানটা এরকম ভাবে একটা বল, যেটা বোনের একটা বল পার্ট, সেটা ওখানটায় আটকে থাকছে। আর একটা কি জয়েন্ট থাকে? আর একটা জয়েন্ট থাকে গ্লাইডিং জয়েন্ট। গ্লাইডিং জয়েন্টটা কিরকম হয়? গ্লাইডিং জয়েন্ট মানে ধরো এইরকম একটা সার্কেল আর এরকম একটা সার্কেল, এবং এরা দুজনে একে অপরের ওপরে রয়েছে এবং এরা একে অন্যের ওপরে যদি ঘষা লাগে তাহলে যেই টাইপের মুভমেন্ট হয় সেটাকে আমরা গ্লাইডিং জয়েন্ট বলি। যেহেতু দুজন একে অপরের ওপর রয়েছে তাহলে এখানটায় খুব একটা বেশি মুভমেন্ট পসিবল হয় না। তো এই বোনগুলো মানে এই জয়েন্টগুলো কোথায় থাকে? এখানে খুবই রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয় এবং এই জায়গাতে মুভমেন্টের জন্য কি রয়েছে? বিভিন্ন সাইনোভিয়াল জয়েন্ট, যেমন ধরো আমাদের কার্পাল বোন এবং থাকে কার্পাল বোন এবং টার্সাল বোন, এই দুটো বোনের মধ্যে মেইনলি গ্লাইডিং জয়েন্ট থাকে। এছাড়াও আমাদের যে স্পাইনাল ভার্টিব্রা রয়েছে, ভার্টিব্রার মধ্যে যে বিভিন্ন জয়েন্ট রয়েছে সেই সমস্ত জয়েন্টের মধ্যেও এই গ্লাইডিং জয়েন্ট থাকে। ঠিক আছে, তাহলে টোটাল 6টা টাইপ অফ জয়েন্ট তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নিও, কিরকম ভাবে মুভমেন্ট হয় এবং কি কি এর এক্সাম্পল রয়েছে। বেশ, এরপরে আসছি নেক্সট কোশ্চেন। ইনহিবিশন অফ গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকের ইনহিবিশন and stimulation of gastric, pancreatic and bile secretions are controlled by hormones। তাহলে এখানে দু রকমের কোশ্চেন জানতে চেয়েছে, একটাতে গ্যাস্ট্রিক জুসের ইনহিবিশন এবং একটাতে গ্যাস্ট্রিক প্যানক্রিয়াটিক বাইল সিক্রেশনের স্টিমুলেশন। তো এই দুটো অ্যান্সার দুরকম ভাবে হবে। প্রথমত বলি যে গ্যাস্ট্রিক জুসের যে ইনহিবিশন বা যখন গ্যাস্ট্রিক অ্যাসিডের গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের মোটিলিটিটা কমছে, গ্যাস্ট্রিক মোটিলিটি বা সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস যখন কমছে, সেটাকে প্রমোট করে কে? সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন। তাহলে আমি এখানটায় লিখছি সিক্রেটিন, সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন এই দুজন কি করে? গ্যাস্ট্রিক জুস এবং গ্যাস্ট্রিক মোটিলিটি দুজনেরই মুভমেন্টটাকে কম করছে। ঠিক আছে, এবারে স্টিমুলেশন বলছি, স্টিমুলেশন অফ গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক জুসের স্টিমুলেশন কে করছে? গ্যাস্ট্রিন। তাহলে এখানটায় আমি লিখলাম গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন। প্যানক্রিয়াটিক এবং বাইল সিক্রেশন, এটা আমরা একটু আগেই দেখলাম যে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক দিয়ে একই সাথে আসছে এবং সেটাকে স্টিমুলেট কে করে? সেটাকে স্টিমুলেট করে কোলেসিস্টোকাইনিন বা সেটাকে প্যানক্রিয়াটো এনজাইমও বলা যায়। তাহলে এই দুটোর জন্য প্যানক্রিয়াটিক এবং বাইল সিক্রেশনস এর জন্য আমার অ্যান্সার হবে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে, তো এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখো, ইনহিবিশন অফ গ্যাস্ট্রিকের জন্য সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, আর এখানটায় স্টিমুলেশনের জন্য গ্যাস্ট্রিন, আর প্যানক্রিয়াটিক আর বাইলের জন্য কোলেসিস্টোকাইনিন। তাহলে এখানে যে সমস্ত অপশনগুলো রয়েছে এই কোনো অপশনটাই আমার যেন মনে হচ্ছে যে ঠিকঠাক মতো নেই। তবুও যদি বলা হয় যে এখানটা এন্টেরোগ্যাস্ট্রন রয়েছে, যখনই ফুড ডিওডিনামের মধ্যে চলে আসছে তখনই কি হবে? স্টোমাকের মোটিলিটি এবং স্টোমাকের জুস সিক্রেশন দুটোই কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এন্টারোগ্যাস্ট্রন এটাও গ্যাস্ট্রিক ইনহিবিশন করছে। এবং স্টিমুলেশনের জন্য তো গ্যাস্ট্রিন বললাম, আর কোলেসিস্টোকাইনিন আর প্যানক্রিয়াটো এনজাইম বোথ আর সেম। তাহলে এই অপশনটা অ্যান্সার, অপশন বি যেটা রয়েছে এটা আমার অ্যান্সার হবে বলে মনে হচ্ছে, কিন্তু বোর্ড থেকে দেওয়া হয়েছে যে এটা অ্যান্সার অপশন এ। তো এবার তোমরা দেখো বই থেকে যে তোমাদের পড়ে যেটা মনে হয় যে যেটা ঠিক, তো তোমরা সেটা বলতে পারো এবং আমাকেও জানাতে পারো যে এটা কোনটা ঠিক হতে পারে। তো বোর্ডের এখানে অ্যান্সার রয়েছে অপশন এ, বোর্ড থেকে অ্যান্সার দিয়েছে অপশন এ এবং আমার মনে হয়েছে এটার অ্যান্সার অপশন বি হওয়া উচিত। এবং আমাদের রসিন উইলসনের অ্যানাটমি ফিজিওলজি বই রয়েছে যেখানটাতে এরকমই বলা রয়েছে। তো এবার তোমাদের কাছে যদি কোনো বই থেকে থাকে বা তোমাদের যদি মনে হয়ে থাকে যে এটার অ্যান্সার অপশন এই হবে তাহলে সেটা আমাকে অবশ্যই জানিও। চলে আসছি নেক্সট কোশ্চেনে। এখানে কি বলছে? মোটর নিউরন স্টিমুলেট সাম মাসেল ফাইবার অ্যাট, একটা মোটর নিউরন সেটা মাসেল ফাইবারকে কোথায় স্টিমুলেট করে? তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে দ্য নিউরোমাস্কুলার জাংশন, নিউরোমাস্কুলার জাংশনে গিয়ে মোটর নিউরন স্টিমুলেট করছে মাসেল ফাইবারকে। তাহলে অ্যান্সার অপশন ডি। নেক্সট রয়েছে বিটার টেস্ট ইজ ফেল্ট, বিটার টেস্ট ইজ ফেল্ট অ্যাট ফলোইং পার্ট অফ দ্য টাং, টাং এর কোন পার্টে বিটার টেস্ট আমরা ফিল করতে পারি? টিপ, ব্যাক, মিড, ডরসাল আর স্লাইড। তাহলে এটা কোথায় হবে? এটা হবে ব্যাকে, একদম পেছনের দিকে। ব্যাকে মানে জিভের তলায় নয়, ব্যাকে মানে ভেতরের দিকে।
তো একদম মানে আমরা যদি এরকম ভাবে ভাবি যে জিভের মধ্যে লাগাবো না, তেতোটা খেয়ে নেবো, তাহলেও কিন্তু সম্ভব নয়। কারণ তেতোটা হচ্ছে যে জিভের একদম ভেতর দিকে আমরা ফিল করতে পারি, তাহলে আমরা খেলে ওই জায়গাতে তেতো স্বাদটা লাগবেই লাগবে। তাহলে এখান থেকে মনে রেখো যে তেতোটা সবসময় আমরা জিভের একদম শেষের দিকে বা ভেতরের দিক করে পেছন দিকে আমরা ফিল করতে পারি। তাহলে বাকি পার্ট গুলোতে কি রয়েছে? টিপ অফ দ্য টাঙে আমরা সুইট টেস্টটা পাই, সুইট। আর সাইডের দিকে আমরা পাই সল্টি, সল্টি। আর মিড ডরসাল বা মিডিয়াম একদম মাঝের দিকে তো কিছু থাকে না, ওই মাঝের দিকেরটাতে একটা ইউমামি টাইপের টেস্ট তোমরা পাবে। এটার টেস্টটা কিরকম আমি তো ভাষায় বলে বোঝাতে পারবো না, তো তোমরা কোনো কোনো বইতে পাবে। এখানে ইউমামি টেস্ট রয়েছে, মিড অর্থাৎ মিড পার্ট অফ টাং। আর সাইডের দিকে সল্টি এবং সাওয়ার দুটোই থাকে, সল্টি আর সাওয়ার, ভেতরের দিকে সাওয়ার থাকে এবং সামনের দিকটায় সল্টি থাকে। ঠিক আছে, এই হচ্ছে তোমার টেস্ট। এরপর নেক্সট কোশ্চেন, নর্মাল সিরাম প্রথম মিন টাইম ইজ, যে পি টাইম বলি আমরা, পিটি এপিটিটি বলি, তাহলে নর্মাল সিরাম প্রথম মিন টাইম কত? এটার অ্যান্সার কি হবে? 10 to 14 সেকেন্ড, অপশন ডি। নেক্সট কোশ্চেন বলছে, টক্সিক শক সিনড্রোম ইজ আ সিভিয়ার ডিজিজ দ্যাট ইজ কজড বাই, টক্সিক শক সিনড্রোম একটা সিভিয়ার ডিজিজ, সেটা কি কারণে হয়? তাহলে টক্সিক শক সিনড্রোম কি কারণে হয় সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। টক্সিক শক সিনড্রোমে কি হয়? একটা শক বলা রয়েছে এবং টক্সিসিটির জন্য একটা শকের সিনড্রোম দেখতে পাচ্ছি। তাহলে কি কি অপশন রয়েছে? ইনফেকশন ইনডিউসড ইনফ্লামেশন অফ ব্রেস্ট টিস্যু কমনলি সিন ইন ল্যাকটেটিং ওমেন, তাহলে ল্যাকটেটিং ওমেনের যে ইনফেকশন ইনডিউস ইনফ্লামেশন হচ্ছে সেটা হতে পারে। স্ট্রেন অফ স্ট্যাফাইলোককি দ্যাট প্রডিউস আ ইউনিক এপিডার্মাল টক্সিন, তাহলে স্ট্যাফাইলোকক্কির একটা স্ট্রেন যেটা একটা ইউনিক এপিডার্মাল টক্সিন প্রডিউস করছে। অ্যাকিউট সাবঅ্যাকিউট রিকারেন্ট অর ক্রনিক ইনফেকশন অফ দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস অ্যান্ড পেরিটোনিয়াল ক্যাভিটি, তাহলে এখানে বলছে যে রিপ্রোডাক্টিভ অর্গানসের একটা অ্যাকিউট সাবঅ্যাকিউট রিকারেন্ট বা ক্রনিক মানে দীর্ঘ সময় ধরে একটা ইনফেকশন যেটা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে রয়েছে। আর লাস্টলি বলা হয়েছে ইনফ্লামেশন এন্ড ইনফেকশন অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্সের ইনফেকশন এবং ইনফ্লামেশন। তাহলে এই চারটি অপশনের মধ্যে অপশন বি যেটা রয়েছে, স্ট্রেন অফ স্টেফাইলোককি দ্যাট প্রডিউস আ ইউনিক এপিডার্মাল টক্সিন, প্রত্যেকটা অপশনের মধ্যে যেটা রয়েছে সেখানটায় টক্সিসিটি রয়েছে। টক্সিসিটি আমরা সব জায়গাতেই পাবো, কিন্তু টক্সিসিটি থাকলেই সেটা শখের জায়গা অবধি পৌঁছবে না। শখের জায়গাতে তখনই পৌঁছবে যদি আমার বডিতে এমন কোনো অর্গানিজম প্রেজেন্ট হয় যেটা আমার বডি চেনে না বা যেটা আমার বডি কোপ আপ করতে পারবে না। তো সেইখানে এখানে দেখো একটা ইউনিক এপিডার্মাল টক্সিন বলা রয়েছে যেটার সাথে আমার বডি পরিচিত নয়। তো সেই কারণে এটার পরিপ্রেক্ষিতে আমার বডি কিছু করতে পারবে না বলে সে আস্তে আস্তে শখের দিকে চলে যেতে পারবে। তাহলে এখানটা অ্যান্সার অপশন বি হবে। নেক্সট বলা রয়েছে, ওয়ান অফ দ্য কজেস অফ প্রি রেনাল ফেলিউর ইন একেআই, প্রি রেনাল ফেলিউর অফ একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি, benign prostatic hyperplasia, renal calculi, severe vomiting and diarrhea আর acute pyelonephritis। তাহলে প্রিরেনাল ফেলিওর বলছে, তাহলে প্রিরেনাল বলতে আমরা কি বুঝি? যখন কিডনির সমস্যার আগে অন্য কোনো সমস্যার কারণে কিডনিতে ইনজুরি হয়ে যাচ্ছে, তাই না? প্রি রেনাল ফেলিওর মানে রেনালে পৌঁছানোর আগেই কোনো সমস্যা, এবং এখানে অ্যাকিউট কিডনি ইনজুরির কথা বলা হয়েছে। তাহলে এটা কি কারণে হবে? যদি ধরো আমার কিডনির মধ্যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই পৌঁছচ্ছে না, তাহলে যদি ব্লাড সাপ্লাই না পৌঁছয়, যেটা ডিহাইড্রেশনের কারণে হতে পারে বা অন্য যে কোনো কারণের জন্য হতে পারে, তো ভাস্কুলার কম্প্রোমাইজের জন্যই মেনলি হয়, তাহলে কি হবে যে কিডনিতে ইনজুরি হয়ে যাবে। তো এটা কিসের কারণে হতে পারে? এখানে দেখো বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া রয়েছে, যেখানে ইউরিনারি যে তোমার আউটফ্লো হচ্ছে, তো সেই ইউরিনারি ফ্লোটাকে অবস্ট্রাক্ট করে দেয়, তাই না? এরপরে রেনাল ক্যালকুলি রয়েছে, রেনাল ক্যালকুলিটা সেটাও তোমার একটা কিডনি স্টোন হলো এবং কিডনি সেখান থেকে অবস্ট্রাকশন হয়ে যাবে ইউরিনারি ড্রেনেজে, তাহলে সেটা একটা সমস্যা। আর রয়েছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসে কি হচ্ছে? ইনফেকশন হচ্ছে। নেফ্রাইটিস রয়েছে, আইটিস, আইটিস মানে ইনফেকশন, তাহলে এখানে ইনফেকশন হচ্ছে এবং কিডনিতে ড্যামেজ হচ্ছে, তাহলে এটা কি প্রি রেনাল কজ আমরা ধরতে পারি? প্রি রেনাল তো হবে না, তাহলে এটা পোস্ট রেনাল বা রেনাল একটা কারণ। এবং এই সিভিয়ার ভমিটিং এর ডায়রিয়া রয়েছে, এই সিভিয়ার ভমিটিং এর ডায়রিয়ার কারণে কি হতে পারে? ব্লাড সাপ্লাই কম হতে পারে, তাহলে অ্যান্সার অপশন সি হবে। তাহলে যে তিনটে অপশন রয়েছে সেই তিনটে অপশনের থেকে এটা কিন্তু অনেকটা আলাদা, তাই না? তোমাদের যখন এরকম কোনো কোশ্চেনে কনফিউশন হতে থাকে, যেমন ধরো যে এটার অ্যান্সার কি হতে পারে, তোমরা ঠিক বুঝতে পারছো না, ক্লিয়ার আইডিয়া পাচ্ছ না,
তো তখন এর জন্য একটা ছোট্ট টিপ আমি দিতে পারি, সেটা কিরকম, যে ধরো 4টে অপশনের মধ্যে তুমি অ্যানালিসিস করতে পারো যে 3টে অপশন একই রকমের হবে এবং একটা অপশন একটু অন্য রকমের হয়। তবে এটাও কিন্তু একদমই পারফেক্টলি অ্যান্সার যে সবসময় ঠিক হবে সেরকম নয়, অনেক সময় দুটো অ্যান্সারের মধ্যে কনফিউশন হয় এবং সেটা তোমার নলেজ থাকলে তবেই তুমি করতে পারবে। কিন্তু যখন এই টাইপের কোশ্চেন থাকে যেখানে দেখো বাকি 3টে অপশন থেকে আমি ইজিলি আরেকটাকে আলাদা করে নিতে পারলাম, তাই না, তো এরকম কোশ্চেনের ক্ষেত্রে তোমরা কিন্তু একটুখানি এই টিপটাকে কাজে লাগাতে পারো। বেশ, চলো দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে। The value of glycosylated hemoglobin gives the status of glucose level. তাহলে আমরা HbA1c টেস্ট করি না, HbA1c, এবং এটা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা করে থাকি। তো এই ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যে HbA1c টেস্ট করা হয় এটা ওভার 3 মান্থসের রিপোর্ট আমাদেরকে দেয়। গত 3 মাস ধরে অ্যাভারেজ যে ব্লাড সুগার লেভেল ছিল সেটার অ্যাভারেজ আমাদেরকে HbA1c বলে দেয়। For measuring the jugular venous pressure, the patient is placed in. Jugular venous pressure দেখার জন্য আমরা পেশেন্টকে কিভাবে প্লেস করব? তো এটা দেখার জন্য আমরা পেশেন্টকে সেমি ফাউলার্সে প্লেস করি এবং 30 to 45 অ্যাঙ্গেলে পেশেন্টের হেডটাকে রাখি। ইডিমা অফ অপটিক নার্ভ, অপটিক নার্ভের ইডিমাকে কি বলা হয়? রেটিনোপ্যাথি, প্যাপিলিডিমা, অপথেলমাইটিস এবং গ্লকোমা। তাহলে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার রয়েছে, এখানে ইডিমা বলেছে, এখানে অ্যান্সারে ইডিমা রয়েছে, তাহলে প্যাপিলিডিমা, এটাকেই আমরা ইডিমা অফ অপটিক নার্ভ বলতে পারি। নেক্সট রয়েছে আফটার আর্থ্রোস্কোপি অফ দ্য রাইট নি, ইন হুইচ পজিশন দ্য নার্স উড প্লেস দ্য ক্লায়েন্টস অ্যাফেক্টেড লেগ। তাহলে রাইট নিতে আর্থ্রোস্কোপি হয়েছে, যেটা একটা সার্জিক্যাল প্রসিডিওর আমরা ধরে নিতে পারি। তাহলে সেখানে আমরা পেশেন্টের অ্যাফেক্টেড লেগে কিরকম পজিশন দেব। যে কোনো সার্জারি, অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে এই পজিশনটা ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট থাকে। তাহলে এখানে যে পজিশনগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আগে ভালো করে বুঝি। এখানে বলছে ফ্লেক্সড পজিশন বাই প্লেসিং আ পিলো আন্ডার দ্য নি। তাহলে নি এর তলায় আমরা একটা পিলো দেব এবং নিটাকে ফ্লেক্সড পজিশনে রাখবো। তাহলে একটা অপারেশন আমি হাঁটুতে করেছি এবং হাঁটুতে অপারেশন করার পরেই কি সঙ্গে সঙ্গে সেই হাঁটুটাকে আমরা ফ্লেক্স করতে পারি? সেটা কিন্তু করা যায় না, তাই না? তোমরা কখনো দেখেছো অপারেশনের পরেই সঙ্গে সঙ্গে সেটাকে আমরা ফ্লেক্স করে দিলাম? এটা কিন্তু করি না। নেক্সট বলছে এলিভেটেড অ্যান্ড নি এক্সটেন্ডেড। এটা হতে পারে যে এলিভেট করলাম এবং সেটাকে এক্সটেন্ড করলাম। এলিভেট কেন করব? এলিভেট করার কারণ হচ্ছে যে যেহেতু ফুটের দিক থেকে আমরা বলতে পারি যে পায়ের দিকে ব্লাড সার্কুলেশন এমনিতেই একটু কম যায়, গ্র্যাভিটির যেহেতু পেশেন্ট শুয়ে রয়েছে তাহলে গ্র্যাভিটির ও থাকছে এবং তার সঙ্গে পেশেন্টের শুয়ে থাকার জন্য স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে বলে ব্লাড সার্কুলেশন কম, সেই কারণে যদি আমি একটু এলিভেট করি তাহলে সেই ব্লাড সার্কুলেশনটা প্রমোট করবে, সেই জন্য এলিভেশন প্লাস নি এক্সটেন্ড তো অবশ্যই থাকবে। তারপর রয়েছে ফ্ল্যাট অন বেড, অর্থাৎ বেডে পুরোপুরি সোজা। আর তারপরে রয়েছে এলিভেটেড অ্যান্ড নি ফ্লেক্স, তাহলে আবার ফ্লেক্স রয়েছে, তাহলে এটা হবে না। তাহলে ফার্স্ট অপশন এবং লাস্ট অপশনকে আমরা বাদ দিতে পারি। এবার এই দুটো অপশনকে যদি দেখি, ফ্ল্যাট অন বেড আর এলিভেটেড অ্যান্ড নি এক্সটেন্ডেড, এই দুটো সিমিলার টাইপের অপশন, তো সেখান থেকে এলিভেট করাটাকে আমি বেশি প্রেফারেবল মনে করব যাতে আমার ভেনাস রিটার্নটা ঠিক মতো হয়, তাই না? তাহলে এখানে অ্যান্সার অপশন বি হবে। স্ট্রেস আলসার আফটার সিভিয়ার বার্ন, এটা ইজি ওয়ান লাইনার কোশ্চেন ছিল, এটাকে আমরা কার্লিং আলসার বলে থাকি, কার্লিং আলসার। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস পেশেন্ট ইনক্লুড। তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের পেশেন্ট আমরা পাই যেখানে সুগার লেভেল আমরা দেখবো যে 600, 650 বা তার বেশি হয়ে গেছে এবং ইউরিনে কিটোন বডি চলে এসছে, আমরা ফ্রুটি ওডর পাচ্ছি, স্মেল পাচ্ছি। তাহলে এরকম পেশেন্টদের জন্য আমরা কি ম্যানেজমেন্ট করব? মনিটরিং অফ ভাইটাল সাইন্স, এটা যে কোনো পেশেন্টের জন্য একটা আমাকে করতেই হয়। তাহলে এটা একটা প্রায়োরিটি ম্যানেজমেন্ট বা ইমার্জেন্সি প্রায়োরিটি ম্যানেজমেন্টের মধ্যে পড়তে পারে না, এটা সবার জন্যই ইমার্জেন্সি, মানে সবাইকেই আমাকে প্রথমে ভাইটাল সাইন্সই দেখতে হবে। তারপর রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনসুলিন, তারপর রয়েছে ইনিশিয়েশন অফ ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি, আর রয়েছে ডিটারমিনেশন অফ দ্য কজ অফ দ্য ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তাহলে কি কারণে হয়েছে সেটা আমাকে অবশ্যই জানতে হবে, কিন্তু প্রথমেই কি কারণে হয়েছে সেটার দিকে না লক্ষ্য করে আগে পেশেন্টের যে সমস্যাটা হয়েছে সেটাকে আমাকে মেটাতে হবে, তাই না? তাহলে এই অপশন বি এবং অপশন সি এর মধ্যে একটা অ্যান্সার হবে। এবারে দেখো, ইনসুলিন অ্যাডমিনিস্টার আমরা করতে পারি এবং ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি আমরা শুরু করতে পারি। তবে যখন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের পেশেন্ট থাকে তখন বডির মধ্যে একটা ডিহাইড্রেটেড স্টেট শুরু হয়, সেই কারণে আমরা প্রথমেই ফ্লুইড রিপ্লেসমেন্ট করি এবং ফ্লুইড রিপ্লেসমেন্ট হয়ে গেলে তারপরে যদি আমরা ইনসুলিন দিই সেটা বেশি এফেক্টিভ হয়। সেই কারণে এখানটা অ্যান্সার অপশন সি হবে এবং তারপরে মানে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি এবং তারপরে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমরা ইনসুলিনটা দেব। বেশ, which nursing action should be taken before changing dressing of a patient with large partial thickness burn?
তাহলে এখানটায় একটা পেশেন্টের লার্জ পার্শিয়াল থিকনেস বার্ন রয়েছে, ড্রেসিং আমি চেঞ্জ করব, তার আগে আমাকে কিটা করলে বেটার হয়। কি কি অপশন রয়েছে দেখে নিই। চেকিং ভাইটাল সাইন্স ইনক্লুডিং ব্লাড প্রেশার, তাহলে এখনই বললাম ব্লাড প্রেশার আমার সবারই চেক করতে হবে, এটা কোনো প্রায়োরিটি বা এর মধ্যে পড়ে না। অবটেনিং আ রিটিন ইনফর্ম কনসেন্ট ফর দিস প্রসিডিওর, আমরা জানি যে কিছু প্রসিডিওর থাকে যেটা আমরা পেশেন্টের স্বার্থে করে থাকি, সেই সমস্ত প্রসিডিওরের জন্য আমার ইনফর্ম কনসেন্টের প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে আমাদের ইমপ্লয়েড কনসেন্ট থাকে। ইমপ্লয়েড কনসেন্ট বললে তোমরা একটা টার্ম নিশ্চয়ই জেনে থাকবে, যেখানে আমরা এটা ধরে নিতে পারি যে পেশেন্টের স্বার্থে বা পেশেন্টের ভালোর জন্য আমরা যে সমস্ত প্রসিডিওর গুলো করছি সেখানে পেশেন্টের সম্মতি রয়েছে। নেক্সট বলছে অ্যাডমিনিস্টারিং দ্য পেন মেডিকেশন অ্যাজ প্রেসক্রাইব, অর্থাৎ পেন মেডিকেশনটা আমরা দেবো। আর অ্যারেঞ্জিং ডাইভার্সনাল থেরাপি ডিউরিং দ্য প্রসিডিওর, অর্থাৎ প্রসিডিওরের সময় কিছু ডাইভার্সনাল থেরাপির জন্য আমরা ব্যবস্থা করে রাখবো যাতে পেশেন্টের একটু মাইন্ড ডাইভার্ট হয় এবং পেন ফিলটা কম হয়। তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু কোনটা হবে? এবারে দেখো এখানে কি টাইপের বার্ন বলেছে, লার্জ পার্শিয়াল থিকনেস বার্ন। তাহলে লার্জ পার্শিয়াল থিকনেস বার্ন এবং বার্নের যে স্টেজ রয়েছে 1, 2, 3 তিনটে স্টেজে বার্ন, তোমরা যদি মনে করে দেখো তাহলে দেখবে যে স্টেজ 2 বার্ন এটার মধ্যে পড়ে, যে পার্শিয়াল থিকনেস বার্ন এবং লার্জ বলা হয়েছে। তাহলে স্টেজ 2 যখন বার্ন, সেখানে আমি বলেছিলাম যে এটা ভীষণই পেনফুল হয়, তাই না? তাহলে ভীষণই পেনফুল একটা বার্ন যখন হবে, তাহলে সেখানটায় কি মাইন্ড ডাইভার্সনাল থেরাপিটা কাজে লাগবে, নাকি সেখানে পেন মেডিকেশন দিতে হবে, তাই না? তাহলে এখানটায় আমাকে পেন মেডিকেশন দিতে হবে, কারণ লার্জ পার্শিয়াল থিকনেস বার্ন মানে সেটা ভীষণ পেনফুল, তাই না? তো এখানটা অ্যান্সার অপশন সি হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, ইফ আ মাদার ব্রিংস হার 18 months old baby in the hospital who has not been immunized even with a single vaccine, 18 মাসের একটা বাচ্চা, তাকে তার মা হসপিটালে নিয়ে এসেছে যে কিনা আজ অব্দি একটিও ভ্যাকসিন নেয়নি। At this time, which vaccine can be given to the child except, তাহলে এখানে একটা ছোট্ট করে except রয়েছে, তাহলে এই exceptটার অ্যান্সার কি হবে? 18 মাসের বাচ্চা যে কোনো ভ্যাকসিন পায়নি, তাকে আমি কি কি ভ্যাকসিন দিতে পারি এবং কোনটা দিতে পারি না? ডিপিটি ফার্স্ট আমরা দিতে পারবো। ওপিভি ফার্স্টও আমরা দিতে পারবো। মিজলস ভ্যাকসিন আমরা অ্যাট বার্থে তো দিই না, কিন্তু এখানে 18 মান্থসের বেবি, তাহলে 9 মান্থের বেবিকে আমরা মিজলস ভ্যাকসিন দিই, তাহলে সেটাও আমরা দিতে পারবো। এখানে রয়েছে বিসিজি ভ্যাকসিন আমরা কতদিন অবধি দিতে পারি বলতো? বিসিজি ভ্যাকসিনটা আমরা আপ টু 1 years of age দিতে পারি। তাহলে এখানে যেহেতু বাচ্চার বয়স 18 মান্থস রয়েছে, তাহলে এখানে অ্যান্সার অপশন ডি হবে, কারণ এখানে এক্সেপ্ট রয়েছে। এই এক্সেপ্ট এবং নট এইটা যদি তোমরা পরীক্ষায় ভুল করে আসো, তাহলে এই আফসোস কিন্তু তোমরা ছাড়তে পারবে না, তাহলে এটাকে খুব ভালো করে নোট করতে হবে। মিনিপিল ইজ ইউজুয়ালি অ্যাডভাইসড ফর, মিনিপিল কাদেরকে দেওয়া হয়? নিউলি ম্যারিড কাপল, পোস্ট আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটি, ল্যাকটেটিং মাদার্স নাকি প্রেগনেন্ট মাদার? মিনিপিল আমরা ল্যাকটেটিং মাদারদেরকে দিয়ে থাকি, অ্যান্সার অপশন বি। কোয়ারেন্টাইন মিনস হেলদি ইন্ডিভিজুয়ালস আফটার এক্সপোজার টু ডিজিজ, বেশ, তাহলে হেলদি ইন্ডিভিজুয়ালসদেরকে আমরা কোয়ারেন্টাইন দিচ্ছি যেটা ডিজিজের এক্সপোজার হওয়ার পর। আর কেপ্ট আন্ডার অবজারভেশন ফর লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড ফর দ্য ডিজিজ, তাই করি আমরা। যেমন কোভিড-19 এর সময় হয়েছিল যে সব থেকে বেশি দিন তখন 14 days ছিল, তাহলে আমরা 14 days এর একটা কোয়ারেন্টাইন পিরিয়ড মেনটেন করতাম। তো এই কোয়ারেন্টাইনটা কিরকম মেথড? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি নাকি প্রাইমোর্ডিয়াল, এই 4 রকমের প্রিভেনশন রয়েছে। লেভেল অফ প্রিভেনশন আমি তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি। তাহলে যখন একটা হেলদি ইন্ডিভিজুয়াল রয়েছে এবং তাকে আমরা প্রোটেক্ট করছি কোনো প্রসিডিওরের মাধ্যমে বা কোনো কিছু করার মাধ্যমে, তখন সেটা সবসময় প্রাইমারি প্রিভেনশন হবে। এবং যদি এই প্রিভেনশনটা স্পেসিফিক না হতো, যেমন ধরো কোয়ারেন্টাইন করছি কোনো একটা কমিউনিকেবল ডিজিজ, তার জন্য তাকে আমি স্পেসিফিক্যালি কোয়ারেন্টাইন করলাম, তাহলে এটা স্পেসিফিক হয়ে গেল। সেরকম ভাবে যখন কোনো ডিজিজ হয়ে যাচ্ছে এবং তার সেই ডিজিজ হয়ে যাওয়ার পরে তার স্পেসিফিক আমি টেস্ট করছি, যেমন একটা সাসপেক্টেড পেশেন্ট রয়েছে যাকে আমি চেক করার জন্য একটা টেস্ট করছি, যেমন ধরো এই প্যাপসমিয়ার টেস্ট রয়েছে, বা কোনো ক্যান্সারের কোনো টেস্ট হয়ে গেল, বা ধরো এই একটা কোভিড যার মধ্যে সাইন সিমটমস দেখতে পাচ্ছি, সেটা আমি চেক করার জন্য একটা আরটিপিসিআর টেস্ট করলাম। এগুলো সমস্ত কিছু কিন্তু সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এটাকে তোমরা নোট করবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। আর টার্সারি প্রিভেনশন আমরা একদম ডিজিজ হয়ে গেল তারপরে ডিসএবিলিটি লিমিটেশন। আর প্রাইমোডিয়াল প্রিভেনশন আমরা কখন করি? প্রাইমোডিয়াল প্রিভেনশন করব যখন ডিজিজের কোনো নামগন্ধই নেই, আমি একদম নর্মাল ইন্ডিভিজুয়ালকে কোনো হেলথ এডুকেশন দিচ্ছি, যেমন ধরো এই বেশিক্ষণ টিভি দেখা যায় না, বা হেলদি ডায়েট খেতে হয়, এইগুলো, এই টাইপ অফ হেলথ এডুকেশন গুলো প্রাইমোডিয়াল প্রিভেনশনের মধ্যে পড়ছে।
পেরিনেটাল মর্টালিটি রেট ইনক্লুডস, পেরিনেটাল মর্টালিটি রেট বলতে কি বোঝা যায়? পেরিনেটাল বলতে বোঝায় যে যার মধ্যে স্টিল বার্থ পড়ে, ডেথ অফ নিউবর্ন পড়ছে, যেটা ফার্স্ট 7 days অফ লাইফের মধ্যে। তাহলে অ্যান্সার এখানে অপশন ডি হবে। ইনসিডেন্স রেট ইজ ক্যালকুলেটেড ফ্রম, ইনসিডেন্স রেট আমরা কোথা থেকে ক্যালকুলেট করি? এটা আমরা ক্যালকুলেট করে থাকি প্রসপেক্টিভ স্টাডি থেকে। অ্যান্সার অপশন বি। প্রসপেক্টিভ স্টাডি মানে যেটা সামনের দিকে এগোচ্ছে, রেট্রোস্পেক্টিভ মানে যেটা পেছনের দিকটায় আমরা দেখছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেখছি। বেশ। কেস কন্ট্রোল স্টাডি মানে যেখানে দুটো গ্রুপ রয়েছে, যেটা একটা কেস এবং একটা কন্ট্রোল গ্রুপ। আর আরসিটি হচ্ছে র্যান্ডোমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল। এরপর রয়েছে হুইচ ইজ দ্য বেস্ট ইন্ডেক্স ফর বার্ডেন অফ ডিজিজ, বার্ডেন অফ ডিজিজ বোঝার জন্য সব থেকে ভালো ইন্ডিকেটর কি রয়েছে? কেস ফ্যাটালিটি রেট, কেস ফ্যাটালিটি রেট মানে একটা কেস কতটা ফেটাল সেটা আমরা বুঝতে পারছি, অর্থাৎ ধরো কোনো ডিজিজের জন্য কতটা ডেথ হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স, অর্থাৎ একটা ডিজিজ হওয়ার পরে সেখান থেকে ডিসএবিলিটি হয়ে গেছে এবং সেই ডিসএবিলিটিটাকে মেনটেন করেও মানুষ কতদিন অবধি বাঁচতে পারছে। ডিপেন্ডেন্সি রেশিও আর মর্টালিটি রেট। তাহলে এখানে বার্ডেন অফ ডিজিজ বলতে চেয়েছি। বার্ডেন অফ ডিজিজ মানে ধরো কোনো একটা পার্সন যদি কোনো একটা ডিজিজের কারণে ডেথ হয়ে যায়, তাহলে সেটা ডেথ রেটের মধ্যে চলে যায়। এবারে ধরো কোনো একটা ডিজিজের জন্য আমার ডেথ হচ্ছে না, কিন্তু আমার ডিসএবিলিটি হয়ে যাচ্ছে, যে ডিসএবিলিটিটাকে নিয়ে মানুষকে অনেকদিন অবধি বেঁচে থাকতে হচ্ছে, তাহলে সেটা কিন্তু বেশি বার্ডেন, তাই না? তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি, ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স। Expected weight of a child at 1 year whose birth weight was 3.5 কেজি, 3.5 কেজি ওজন, এবং 1 বছর বয়সে কত হবে? 1 বছর বয়সে কত হয়? 3x হয়, তাই না? আর 2x কখন হয়? 2x হয় 5 মান্থ বেজে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3.5 ইন্টু 3 অর্থাৎ 10.5 কেজি। জিরো ইনসিডেন্স ইজ, জিরো ইনসিডেন্স বলতে কি বোঝায়? জিরো ইনসিডেন্স বলতে বোঝায় এলিমিনেশন অফ ডিজিজ। অ্যান্সার অপশন এ। অকারেন্স অফ আ ডিজিজ ইন আ হ্যাপাজার্ড অ্যান্ড ইরেগুলার প্যাটার্ন, হ্যাপাজার্ডলি হচ্ছে এবং ইরেগুলার প্যাটার্নে হচ্ছে কোনো একটা ডিজিজ। এন্ডেমিক, এপিডেমিক, স্পোরাডিক এবং প্যান্ডেমিক। বুঝতে পারছো এটা? এটা স্পোরাডিক হবে কারণ হ্যাপাজার্ড প্যাটার্ন মেনটেন করে স্পোরাডিক। প্যান্ডেমিক মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যখন হয়ে যাচ্ছে। এপিডেমিক মানে যখন একটা জায়গাতে যতটা হওয়ার দরকার তার থেকে বেশি হচ্ছে। আর এন্ডেমিক মানে যখন একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে কনস্ট্যান্টলি কোনো একটা ডিজিজ প্রেজেন্ট থাকছে, সেখানে হচ্ছে, তখন সেটাকে আমরা এন্ডেমিক বলছি। মিশন ইন্দ্রধনুষ ইজ ফর, মিশন ইন্দ্রধনুষ কেন? মিশন ইন্দ্রধনুষ কিসের জন্য? ইউনিভার্সাল ইমিউনাইজেশন। অ্যান্সার অপশন ডি, ওয়ান লাইনার কোশ্চেন, ইজি কোশ্চেন। নেক্সট বলা হয়েছে ডেঞ্জারাস প্লাসেন্টার প্রিভিয়া ইজ দ্য নেম গিভেন টু, এটাও খুব সহজ কোশ্চেন। ডেঞ্জারাস প্লাসেন্টার প্রিভিয়া কাকে বলা হয়? টাইপ 2 কে বলা হয়। এবার টাইপ 2 এর মধ্যে অ্যান্টেরিয়র রয়েছে আর পোস্টেরিয়র রয়েছে, কোনটাকে বলি আমরা? পোস্টেরিয়র কে বলি না? তাহলে অ্যান্সার এখানে অপশন সি। The highest anterior posterior diameter of fetal skull, anterior posterior diameter fetal skull এর জন্য। তাহলে anterior posterior diameter বিভিন্ন রকমের রয়েছে এবং প্রত্যেকটা ডায়ামিটারটাকে মনে রাখতে হয়। যার মধ্যে সব থেকে বেশি কোনটা থাকে? মেন্টো ভার্টিকাল। মেন্টো মানে মেন্টাম অর্থাৎ চিন, চিন থেকে একদম ভার্টিকাল মানে ভার্টেক্স, আপার পয়েন্ট অব্দি। তাহলে অ্যান্সার এখানে অপশন সি হবে, মেন্টো ভার্টিকাল। আর এই ডায়ামিটারটা কত হয়? এটা 14 সেন্টিমিটার হয়, সব থেকে বড় মেন্টো ভার্টিকাল। হাউ ডাজ আ নার্স আইডেন্টিফাই ট্রু লেবার অ্যাজ অপোজ টু ফলস লেবার, অর্থাৎ ট্রু লেবার এবং ফলস লেবারের মধ্যে ডিফারেন্স কি রয়েছে? এটাও ইজি কোশ্চেন কিন্তু। এখানে রয়েছে কন্ট্রাকশন স্টপস হোয়েন দ্য ক্লায়েন্ট ওয়ার্কস অ্যারাউন্ড, এটা হবে না। কন্ট্রাকশন প্রোগ্রেস অনলি ইন লাইং ডাউন পজিশন, এটাও হবে না। সার্ভাইকাল ডাইলেটেশন ইজ প্রোগ্রেসিভ, এটা হতে পারে। কন্ট্রাকশনস অকার ইমিডিয়েটলি আফটার দ্য মেমব্রেন রাপচার্স, এটাও হবে না। তাহলে অ্যান্সার অপশন সি হবে, যেখানটায় সার্ভাইকাল ডাইলেটেশনটা প্রোগ্রেসিভ হবে সেটাকেই তো আমরা ট্রু লেবার বলবো, তাই না? ফলস লেবার মানে যেখানে জাস্ট লেবার হয়তো শুরু হয়েছে কিন্তু এখন অবধি কোনো প্রোগ্রেশন নেই, অর্থাৎ যেমন ধরো 18 আওয়ার্স এর বেশি ধরে চলতে থাকে যখন ফার্স্ট গ্র্যাভিটা হয় মা, তখন প্রথমে ফলস লেবার পেন চলতে থাকে, তারপরে গিয়ে ট্রু লেবার পেন শুরু হয়, তাই তো? তো ফলস লেবার পেন এবং ট্রু লেবার পেন ডিফারেন্সিয়েট করার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেখানে ফলস লেবার পেন কিছুক্ষণ ছাড়া ছাড়া বন্ধ হয়ে যায়, কিন্তু ট্রু লেবার পেন কনস্ট্যান্টলি চলতে থাকে এবং সেটার সাথে সাথে লেবারটাও প্রোগ্রেস করতে থাকে। In following which is the common treatment of luteal phase defect, luteal phase defect এর জন্য কি ট্রিটমেন্ট আমরা দেব?
তাহলে লিউটিয়াল ফেজ আমরা কোনটাকে বলছি? লিউটিয়াল ফেজ বলি আমরা জাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল যে শুরু হচ্ছে বা মেনস্ট্রুয়েশন যে পিরিয়ডটা 4 to 5 ডেজ ধরে থাকি আমরা, তার ঠিক আগের ফেজটা। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে ওভুলেশন হলো, ওভুলেশন হওয়ার পরে মেনস্ট্রুয়াল সাইকেল, তার মধ্যেকার যে টাইম সেটাকে আমরা লিউটিয়াল ফেজ বলে থাকি। তাহলে কর্পাস লিউটিয়াল ফেজ বা এটাকে আমরা প্রোজেস্টেরন ফেজও বলতে থাকি। বা এই স্টেজটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফেজ, যেটা মেনস্ট্রুয়াল সাইকেলে সবসময় ফিক্স থাকে। অর্থাৎ ওভুলেশনের পর থেকে মেনস্ট্রুয়েশন স্টার্ট হওয়ার মধ্যেকার যে পিরিয়ড সেটা সবসময় ফিক্স থাকছে। তাহলে যেহেতু এটা প্রোজেস্টেরন ফেজ, অর্থাৎ প্রোজেস্টেরন হরমোন এই জায়গাতে কাজ করে, তাহলে যদি এই জায়গাতে ডিফেক্ট থাকে তাহলে আমাকে প্রোজেস্টেরন থেরাপি দিতে হবে। ইজি কোশ্চেন ছিল তো এটাও। নেক্সট কোশ্চেন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন রিডিউসেস দ্য রিস্ক অফ, এটা তো আরো সহজ কোশ্চেন। এটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট, এটা আমরা সবাই জানি। নিউরাল টিউব ডিফেক্টের জন্য আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। এরপর বলছে যে রিজন ফর দ্য গোল্ডেন কালার অ্যামনিওটিক ফ্লুইড, গোল্ডেন কালার অ্যামনিওটিক ফ্লুইডের জন্য RH ইনকম্প্যাটিবিলিটি, তাই তো? RH ইনকম্প্যাটিবিলিটিতে গোল্ডেন কালার হয়। ফিটাল ডিস্ট্রেস কখন হবে? যদি মেকোনিয়াম স্টেন থাকে, তাহলে মেকোনিয়াম স্টেন হলে সেটা গ্রিনিশ কালারের হয়ে যায়। পোস্ট ম্যাচুরিটিতে সেটা ব্রাউনিশ টাইপের কালার হয়ে যায়। আর ইন্ট্রাইউটেরিন ডেথ হলেও এরকম ব্রাউন বা সুগার ব্রাউন বা ব্ল্যাকিশ টাইপের কালারের দিকে পৌঁছে যায়। ঠিক আছে? আরো কিছু কিছু কালার রয়েছে, নর্মালি তো পেল কালারের হয় বা স্ট্র বা লিকুইড, একদম ক্লিয়ার লিকুইড টাইপের হচ্ছে। তারপরে তোমার এই মেকোনিয়াম স্টেন হয়ে গেল, RH ইনকম্প্যাটিবিলিটি হয়ে গেল। তো এই কালারের চেঞ্জ গুলোকেও তোমরা দেখে রাখবে। এরপরে কি বলছে, বেসাল বডি টেম্পারেচার ইজ ইনক্রিজড আফটার ওভুলেশন ডিউ টু ইনফ্লুয়েন্স অফ হুইচ হরমোন। আচ্ছা, এখানটায় বলছে যে ওভুলেশনের পরে একটা বেসাল বডি টেম্পারেচারটা ইনক্রিজ হয়, বডি টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, এবং এটা কার জন্য হচ্ছে? আমরা জানি যে ওভুলেশন কার জন্য হয়? লিউটিনাইজিং হরমোনের জন্য হয়। কিন্তু লিউটিনাইজিং হরমোনের জন্যই কি তাহলে বেসাল বডি টেম্পারেচারটা ইনক্রিজ হয়? একদমই নয়। এটা কিসের জন্য হয়? এটা প্রোজেস্টেরনের জন্য হয়ে থাকে। অ্যান্সার অপশন বি। ট্রিপল টেস্ট ইনক্লুডস দ্য টেস্ট অফ, ট্রিপল টেস্টের মধ্যে কি কি থাকে? এটার মধ্যে থাকে ম্যাটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, তার সাথে থাকে আনকনজুগেটেড ইস্ট্রাডিওল, এবং থাকে HCG বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। তাহলে এখানটা অ্যান্সার হবে কি? অপশন এ, MS, AFP, UE3 এবং HCG। অন দ্য সেকেন্ড পোস্টপার্টাম ডে ইউ এলিসিট হোমান সাইন, আ পজিটিভ ফাইন্ডিং মিনস। হোমান সাইন আমরা কিসের জন্য দেখি? হোমান সাইন আমরা দেখি থ্রম্বোফ্লেবাইটিসের জন্য। তাহলে অ্যান্সার এখানটায় অপশন সি হবে। Midwives should measure the brachial blood pressure for pregnant women at each visit in the same position because lowest blood pressure is found in, তো প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে আমরা সব থেকে কম ব্লাড প্রেশার কোথায় পাই সেটাই জানতে চেয়েছে। লেফট রিকাম্বেন্ট পজিশন বা লেফট ল্যাটারাল পজিশনে সবসময় কি হয়? বিপি পাওয়া যায় ফর প্রেগনেন্ট ওমেন। কারিকুলাম মিনস, কারিকুলাম বলতে কি বোঝায়? কারিকুলাম বলতে বোঝায় যে একজন স্টুডেন্টকে আমরা সারা বছরে কি কি পড়াবো, ঠিক আছে, সমস্ত কিছু যা যা স্টুডেন্ট পাবে সেটাকে আমরা কারিকুলাম বলি। তাহলে এখানটায় অপশন ছিল অল দ্য এক্সপিরিয়েন্সেস হুইচ স্টুডেন্ট গেট ইন ইনস্টিটিউশন, এটা হতে পারে। সাবজেক্টস দ্যাট আর ট্রান্সফার্ড বাই ফ্যাকাল্টি, এটা তো হবে না। সিলেবাস প্রেসক্রাইব ফর দ্য কোর্স, এটা। আর ক্লাস এক্সপিরিয়েন্স গেম স্পোর্টস, এটা। তো এখানটায় সব থেকে বেস্ট অ্যান্সার হয় অল দ্য এক্সপিরিয়েন্সেস হুইচ স্টুডেন্টস গেট ইন ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনের মধ্যে যা যা এডুকেশন রয়েছে সমস্ত কিছু মিলিয়েই হচ্ছে কারিকুলাম। ঠিক আছে? নেক্সট রয়েছে ওভারঅল প্ল্যান অফ রোটেশন অফ অল স্টুডেন্টস ইন আ পার্টিকুলার এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ কল্ড, অর্থাৎ আমরা একটা স্টুডেন্টকে সারা বছর ধরে যে সমস্ত রোটেশন দেব বা প্ল্যান অফ রোটেশন যেটা রয়েছে সেটাকে আমরা কি বলি? মাস্টার রোটেশন প্ল্যান বলি। তোমরা যখন স্টুডেন্ট ছিলে তখন সেই সময় দেখেছো মাস্টার রোটেশন প্ল্যান থাকে, অর্থাৎ সারা বছর কোথায় কোথায় ডিউটি করতে হবে, কতদিন কোন ফিল্ডে করবে, মেডিসিন ওয়ার্ডে কতদিন করবে, চাইল্ড বা পেডিয়াট্রিকে কতদিন করবে, সার্জারিতে কতদিন করবে, সেগুলো প্রথম থেকেই রেডি করা থাকে, তাই না? তো এটাকেই আমরা মাস্টার রোটেশন প্ল্যান বলে থাকি। নেক্সট রয়েছে অ্যাকর্ডিং টু হিল্ডগার্ড ই প্যাপলো দ্য থার্ড স্টেজ অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইজ, তো থার্ড স্টেজ জানার আগে আমাদেরকে জানতে হবে যে কি কি স্টেজ রয়েছে। তো এইচ প্যাপলো আমাদেরকে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের একটা স্টেজিং দিয়েছে, যেখানে 4টে স্টেজ রয়েছে। কি কি স্টেজ? ফার্স্ট স্টেজ রয়েছে কি? ওরিয়েন্টেশন ফেজ। সেকেন্ড স্টেজ রয়েছে আইডেন্টিফিকেশন। থার্ড স্টেজ রয়েছে এক্সপ্লয়টেশন, যেটা আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে, অর্থাৎ এটা হলো অ্যান্সার। এবং ফোর্থ স্টেজ যেটা সেটা হচ্ছে যে রিজলিউশন।
রিজলিউশন। তাহলে কি হয়, ওরিয়েন্টেশন ফেজে কি হচ্ছে, যখন আমরা একটা ইনিশিয়াল ফেজে নার্স এবং পেশেন্টের মধ্যে দেখা হচ্ছে, অর্থাৎ একে অন্যের সাথে দেখা হলো এবং একটা রিলেশনশিপ বিল্ড হতে শুরু করলো। নেক্সট হচ্ছে আইডেন্টিফিকেশন, সেখানটায় কি হচ্ছে, একটা ট্রাস্ট এবং আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে নার্স পেশেন্টের মধ্যে, এবং নার্স এবং পেশেন্ট একে অন্যের উপরে ডিপেন্ড, মানে যে রিলেশনশিপ হচ্ছে সেটা একটু ডিপের দিকে যাচ্ছে, ডিপার লেভেলে যাচ্ছে। এক্সপ্লয়টেশন ফেজে কি হচ্ছে, এখানটায় নার্স এবং পেশেন্ট দুজনের যে রিলেশনশিপ সেটা ডিপেন্ড হচ্ছে, পেশেন্টের যে প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম গুলো নার্স আইডেন্টিফাই করছে এবং একে অন্যের সাথে কাজ করে সেই যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। আর রিজলিউশন ফেজে কি হচ্ছে, এই রিলেশনশিপটা পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে, অর্থাৎ পেশেন্টের যে সমস্ত প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো ফিল আপ হয়েছে এবং সেখানে পেশেন্ট অলরেডি যে সুস্থ হওয়ার কথা ছিল বা যে গোলটা ফিল আপ করার কথা ছিল সেই গোলটা ফিল আপ হয়ে গেছে, এবং হয়ে যাওয়ার পরে এই স্টেজে গিয়ে যে রিলেশনশিপটা স্টপ হয়ে গেল বা ফেড আউট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই চারটে ফেজের মাধ্যমে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ হয় এবং এই ফেজটা আমাদের দিয়েছিলেন কে, হিল্ডগার্ড ই প্যাকলক। বেশ, মনে থাকবে তাহলে। নেক্সট কোশ্চেন রয়েছে, টেস্ট শো হাউ ওয়েল আ স্টুডেন্ট পারফর্মড ইন রিলেশন টু আদার স্টুডেন্ট ইজ নোন অ্যাজ। তাহলে একজনের সাপেক্ষে আরেকজন কতটা ভালো সেটাকে আমরা কোন টেস্ট দিয়ে দেখতে পারি? নর্ম রেফারেন্সড, ক্রাইটেরিয়া রেফারেন্সড, ফাংশন রেফারেন্সড এবং টিচার স্টুডেন্ট রেফারেন্স। এটার অ্যান্সার হবে অপশন এ, নর্ম রেফারেন্সড। Which of the following tool can be used for assessing students' ability to perform suctioning? Suctioning perform করতে পারছি কিনা স্টুডেন্ট সেটা দেখার জন্য আমরা কি টুল ইউজ করতে পারি? এটার জন্য আমরা চেকলিস্ট ইউজ করতে পারি, যেখানে কি থাকবে, যে কি কি কাজ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট দেওয়া থাকবে এবং যেই পয়েন্টগুলো স্টুডেন্ট পারফর্ম করবে সেই পয়েন্টগুলোতে কি হবে, আমরা টিক করতে থাকবো, অর্থাৎ টিচার টিক করতে থাকবে। এটা চেকলিস্টের দ্বারা পসিবল। If we reject null hypothesis when actually it is true, it is known as, এটা রিসার্চ থেকে কোশ্চেন। তাহলে যদি আমরা নাল হাইপোথিসিস কে রিজেক্ট করে দিই যখন অ্যাকচুয়ালি এটা ট্রু, তখন সেটাকে আমরা কি বলি, টাইপ 1 এরর বলি, এবং ঠিক অপোজিটটা হয় যখন টাইপ 2 এরর হয়। ঠিক আছে, a researcher needs to live and work with a tribal population in an isolated village to know their experiences and lifestyle. This is the example of which type of research? তাহলে এখানে কি হচ্ছে, রিসার্চারকে যেতে হচ্ছে একটা পপুলেশনে, সেখানে গিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে থেকে তাদের এক্সপিরিয়েন্স এবং লাইফস্টাইল এগুলোকে জানতে হচ্ছে। এটা কি টাইপ অফ রিসার্চ হবে? এটা হবে এথনোগ্রাফিক্যাল রিসার্চ। Staging of carcinoma of colon as type 1, 2, 3, 4 belongs to which of the following scale? চার রকমের স্কেল আছে আমাদের, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল এবং রেশিও। এই চারটে স্কেলের মধ্যে যেটা নমিনাল স্কেল সেটা সব থেকে লো লেভেল অফ স্কেল বলি, আর যেটা রেশিও স্কেল সেটা সব থেকে হাইয়েস্ট লেভেল অফ স্কেল বলা হয়। তো এখানে টাইপ 1, 2, 3, 4 এই যে চারটে স্টেজিং রয়েছে সেখানে কিন্তু পার্টিকুলার কোনো নিউমেরিক্যাল ডিভিশন নেই। নিউমেরিক্যাল ডিভিশন বলতে যেমন ধর আমি বলে দিলাম যে এটা স্কোর হবে 15 থেকে 20, তারপর এটা হবে 21 থেকে 25, তারপর এটা হলো 26 থেকে 30, এরকম ভাবে আমি যখন স্কেলিং করে দিচ্ছি তখন সেই স্কেলগুলোকে আমরা ইন্টারভেল লেভেল বলতে পারি। এখানেও স্টেজিং থাকে, কিন্তু এই যে 1, 2, 3, 4 স্টেজিংটা রয়েছে সেখানে কিন্তু এরকম ভাবে নাম্বারিং করে স্টেজিং করা নেই। এখানে একটা স্টেজিং বলা রয়েছে, যেমন ধরো ফার্স্ট স্টেজ আমরা বলছি যে সেটা শুধুমাত্র ওই জায়গার মধ্যেই লোকেটেড থাকবে এবং সেটা মেটাস্ট্যাসিস হবে না, তাই না? তো ফার্স্ট স্টেজে আমরা সেরকম ভাবে বলতে পারি। তাহলে কোলনের এই যে চারটে স্টেজিং রয়েছে সেটা কিন্তু পার্টিকুলার এরকম কোনো নিউমেরিক্যাল বেসিস নেই, জাস্ট ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেশ করে আমরা ভাগ করছি। যেমন ধরো আমরা এরকম ভাবে বলতে পারি যে আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, এভাবে আমরা স্টেজিং করি ক্লাসিং এ, মানে সোসাইটিতে। তাহলে এটা কি রকমের স্কেল হবে? এটা হবে অর্ডিনাল স্কেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে, a researcher wants to analyze the differences between the means of more than two groups. দুটো বেশি গ্রুপের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করতে চাইছে। The statistical test to be used by the researcher is, রিসার্চার এখানে কোন টেস্ট ইউজ করবে? তাহলে দুটোর বেশি গ্রুপ বলে দেওয়া হয়েছে, দুটো গ্রুপ থাকলে আমরা সেখানে টি টেস্ট ইউজ করতে পারতাম। তাহলে আর কি রয়েছে? চি স্কোয়ার টেস্ট রয়েছে, ফিশার এক্সাক্ট টেস্ট রয়েছে এবং অ্যানোভা রয়েছে। আমরা মেনলি যে প্যারামেট্রিক টেস্ট গুলো রয়েছে সেই প্যারামেট্রিক টেস্ট গুলোতে কি করে থাকি, দুটো বা তার বেশি যখন গ্রুপ থাকবে তাদের মধ্যে আমরা একটা কম্পারিজন বা ডিফারেন্সিয়েশন গুলো দেখতে পাই, এবং তার জন্য যে স্কেলিং রয়েছে বা তার জন্য যে প্রসেস রয়েছে সেটাকে আমরা অ্যানোভার মাধ্যমে দেখতে পাই। এখানে অ্যান্সার হবে অ্যানোভা।
ক্লিয়ার? নেক্সট রয়েছে, in a normally distributed data set, what percentage of population fall within two standard deviation of the mean? মিনের দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কতটা ডেটা থাকে? এটা তো জাস্ট একটা মুখস্থ করার মতো। তোমরা এই টাইপের একটা কার্ভ দেখে থাকবে, তোমাদের বইতে থাকবে নর্মাল কার্ভ বা নর্মাল প্রবাবিলিটি কার্ভ বা গসিয়ান কার্ভ বলি, এবং এখানে দেখবে তোমরা যে এখানটায় যে মিডল পয়েন্ট রয়েছে যেটাকে আমরা জিরো বলে থাকি, এবং এর দুপাশে এরকম ভাবে ভাগ রয়েছে, অর্থাৎ এই দুটো হচ্ছে যে এরপরে আবার এরকম ভাবে ভাগ রয়েছে, এরকম ভাবে ভাগ করা থাকে। তো এই যে কার্ভটা রয়েছে, এই কার্ভের মধ্যে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে। তো এটাকে আমরা কিভাবে ডিনোট করি? এটাকে আমরা ডিনোট করি মিউ প্লাস মাইনাস 1 সিগমা দিয়ে। তো এটাকে আমরা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছি, যেটার মধ্যে থাকে 68.27%। তারপরে থাকবে মিউ প্লাস মাইনাস 2 সিগমা, যেটা থাকবে 95.45%। এরপরে থাকবে মিউ প্লাস মাইনাস 3 সিগমা, যেখানটায় কত স্কোর থাকবে 99.73%, এবং এরকম করে করে 4 সিগমা 5 সিগমা এরকম ভাবে পরপর থাকে, 3টে সিগমা অবধি হয়। বেশ, তাহলে এটা বেসিক্যালি তোমাকে মুখস্থ করে নিতে হবে এই তিনটে। তাহলে এখানে তোমাকে কোশ্চেন দিয়েছিল 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন, তাহলে এখানে অ্যান্সার 95.4% হবে। যদি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতো তাহলে এটা অ্যান্সার হতো 68.27। যদি তিনটে বলতো তাহলে 99.70 হতো। বুঝতে পেরেছো? তাহলে এটা একদমই মুখস্থ করার একটা জিনিস, ঠিক আছে? এর পরের কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? কোনটা ট্রু আমাদেরকে জিজ্ঞেস করেছে। The sampling error becomes progressively smaller when larger sample size, অর্থাৎ স্যাম্পল সাইজ যত বড় হবে তত আমার স্যাম্পলিং এররটা কম হবে। এটা তো ঠিকই মনে হচ্ছে। নেক্সট বলেছে, the sampling error becomes progressively smaller with smaller sample size, যত ছোট স্যাম্পল নিয়ে কাজ করব তত স্যাম্পলিং এররটা আমার বেশি হতে থাকবে, কম হবে না। ঠিক আছে, তাহলে এটা তো ভুল রয়েছে। The sampling error becomes progressively larger with larger sample size, বললাম যে larger sample size হলে sampling errorটা কম হবে, তাহলে এটাও ভুল। The sampling error is not related to sample size, এটাও ভুল। তাহলে সঠিক অ্যান্সার অপশন এ রয়েছে, যেখানে স্যাম্পল সাইজ যত বড় হয় স্যাম্পলিং এরর তত কম হয়। To study the motility of bacteria, the medium used, ব্যাকটেরিয়ার মোটিলিটি দেখার জন্য আমরা কি মিডিয়াম ইউজ করি? এটার জন্য আমরা সেমি সলিড মিডিয়াম ইউজ করি। সেমি সলিড মিডিয়াম হলে আমরা কি করব, ব্যাকটেরিয়ার মোটিলিটি অর্থাৎ ব্যাকটেরিয়ার মুভমেন্টটা, সেই মুভমেন্টটাকে বুঝতে পারবো। লিকুইড মিডিয়ামের মধ্যে ব্যাকটেরিয়ার মুভমেন্টটা বোঝা যায় না। বেবিজ বর্ন টু হেপাটাইটিস বি ইনফেক্টেড মাদার্স আর গিভেন, যারা হেপাটাইটিস বি ইনফেক্টেড মাদারের থেকে বার্থ নিচ্ছে সেই সমস্ত বেবিদেরকে আমরা কোনটা দেব? ইমিউনোগ্লোবিউলিন দেব, ভ্যাকসিন দেব, নাকি ইমিউনোলজি আর অ্যান্টিভাইরাল দেব, নাকি ইমিউনোগ্লোবিউলিন আর ভ্যাকসিন দুটোই দেব? তো এইচআইভি ইনফেক্টেড মাদার্স যদি হয় তার জন্য আমরা ইমিউনোগ্লোবিউলিনও দেব এবং ভ্যাকসিনও দেব। এখানে অ্যান্সার অপশন ডি হবে। Which of the following microorganism is eliminated in canned food? Canned food এর মধ্যে কোন মাইক্রোঅর্গানিজম থাকে না? এটার মধ্যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম থাকে না। A man walks into a clinic and is complaining of ulcerated lesion in his penis. It is painless and appears to be healing on its own. Which of the following would probably be the cause? তাহলে এখানে এটাকে বলা হয়েছে যে পেনলেস, পেনলেস বলা হয়েছে এবং নিজে থেকে হিল করছে বলা হয়েছে। তাহলে এটা কি হতে পারে? এটা সিফিলিস হতে পারে, যেটা নিজে থেকেই হিল হয়ে যায় যখন অনেক দিন হয়ে যায়। এরপরে বলা হয়েছে, a supervisor observes inconsistency in nurses behavior toward a patient. একজন নার্স তার পেশেন্টের প্রতি ইনকনসিস্টেন্ট হয়ে পড়েছে। The nurse is unreasonably concerned, overly kind or irrationally hostile. The most appropriate explanation is that nurse is displaying. তাহলে এটা আমাদের মেন্টাল হেলথ থেকে একটা কোশ্চেন। এখানটায় আমরা কি দেখতে পাচ্ছি? কাউন্টার ট্রান্সপারেন্স দেখতে পাচ্ছি। আর যদি ঠিক অপোজিট হতো, অর্থাৎ পেশেন্টের একটা ইনকনসিস্টেন্টলি বিহেভিয়ার যেটা নার্সের প্রতি হচ্ছে, সেটাকে আমরা ট্রান্সপারেন্স বলতাম, তাই তো? The primary use of stimulants is for, stimulants আমরা কখন ইউজ করি? স্টিমুলেন্টস আমরা ইউজ করি ADHD এর জন্য, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা কিন্তু ডিপ্রেশনের স্টিমুলেন্ট নয়, তাই না? এটা হচ্ছে ADHD এর জন্য আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি। নেক্সট রয়েছে, the following are parasomnias except, প্যারাসোমনিয়া কোনটা নয়?
নাইটমেয়ার ডিসঅর্ডার, স্লিপ প্যারালাইসিস, নার্কোলেপসি এবং সোমনাম্বুলিজম। নার্কোলেপসি যেটা রয়েছে, নার্কোলেপসি হচ্ছে যে একটা স্লিপ ডিসঅর্ডার, তাহলে এটা প্যারাসোমনিয়া নয়। এখানে প্যারাসোমনিয়া বলতে অ্যাকচুয়ালি স্লিপ ডিসঅর্ডারস বোঝাচ্ছে, অর্থাৎ যেখানটায় ধরো অ্যাবনর্মাল ডিসরাপশন হয়ে যাচ্ছে স্লিপের, স্লিপ ওয়াকিং হতে পারে, স্লিপ টকিং হতে পারে, নাইট মেয়ার্স হতে পারে, বেড ওয়েটিং হতে পারে, এগুলো সব প্যারাসোমনিয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, এরপর বলা হয়েছে গুড মি, ব্যাড মি এন্ড নট মি আর দ্য থ্রি কম্পোনেন্টস অফ সেলফ সিস্টেম আইডেন্টিফাইড বাই। এই গুড মি, ব্যাড মি, নট মি, এই ব্যাপারটা কি? এটা সুলিভানের থিওরি, যেখানে সুলিভান কি করেছেন, একটা ইন্টারপার্সোনাল যে কমিউনিকেশন বা ধরো ইন্টারপার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আর্লি লাইফে একটা মানুষ ফিল করছে, সেটার উপরে বেশ করে তিনটে কম্পোনেন্ট করেছেন। যেই তিনটে কম্পোনেন্ট হচ্ছে গুড মি, ব্যাড মি এবং নট মি। কিরকম ভাবে তৈরি হয়? গুড মি মানে বলা হচ্ছে যে যখন প্রাইমারি কেয়ার গিভার তার থেকে কোনো পজিটিভ ফিডব্যাক পাচ্ছে বাচ্চা, অর্থাৎ চাইল্ডিশ, চাইল্ড লাইক বিহেভিয়ার, মানে যখন বাচ্চা থাকে ছোটবেলায়, তখন যখন এরকম একটা ভালো রেসপন্স পাচ্ছে, তখন সেখানটায় তার একটা প্লিজার ফিল হচ্ছে এবং একটা গ্র্যাটিফিকেশন ফিল হচ্ছে, সেটা হচ্ছে তোমার গুড মি। ব্যাডমি কোনটা? ব্যাডমি মানে যখন এই কেয়ার গিভারের থেকে একটা নেগেটিভ ফিডব্যাক পাবে, তখন এই ব্যাডমি পার্সোনালিটিটা তৈরি হবে এবং এখানটায় কি হবে, এই যে বাচ্চা সেই নেগেটিভ ফিলিংস গুলোকে অ্যাভয়েড করতে চেষ্টা করবে বা যেগুলো করলে এরকম নেগেটিভ ফিল পাওয়া যায় সেগুলোকে না করার চেষ্টা করবে। আর একটা রয়েছে নট মি। নট মি বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে যে একটা পার্সোনালিটির পার্ট যেখানটায় কি হবে, বাচ্চার একটা অ্যাংজাইটি ফিল হবে। সেই পার্টগুলো যেখানটায় বাচ্চা এটা মনে করবে যে না আমি নয় অন্য কেউ, এরকম টাইপের একটা ফিল কাজ করছে। তো সুলিভানের এই থ্রি কম্পোনেন্ট অফ সেলফ সিস্টেম, এটা অ্যাকচুয়ালি ছোটবেলায় তৈরি হচ্ছে আর্লি লাইফ এক্সপিরিয়েন্সের উপরে বেস করে এবং এটা ইন্টারপার্সোনাল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো এটা একটু মনে রেখো, সুলিভানের থিওরি এটা। নেক্সট রয়েছে ইন সাইকিয়াট্রি, which therapy is involving a scientific structuring of the environment in order to affect behavioral change and improve the psychological health and functioning of the individual। এটা হচ্ছে যে ওই যে বললাম যে একটা ছোট্ট প্রশ্নকে বড় করে দেওয়া বা ঘুরিয়ে দেওয়া, সেরকম। তো এটা কি, যেখানটা আমরা একটা সায়েন্টিফিক এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করি বা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, সেটাকে আমরা মিলিউ থেরাপি বলি। তাহলে অ্যান্সার এটা মিলিউ থেরাপি হবে। Which one of the following is not a professional requirement when building therapeutic relationship? থেরাপিউটিক রিলেশনশিপের জন্য কোনটা প্রফেশনাল রিকোয়ারমেন্ট নয়? নট রয়েছে এখানে একটা ছোট্ট করে। পার্টনারশিপ ফোকাসড, কন্ট্রোলিং, পার্সন সেন্টার এবং নন ডিসক্রিমিনেটরি। তাহলে আমরা কখনোই প্রফেশনাল রিকোয়ারমেন্টে বা থেরাপিউটিক রিলেশনশিপে কখনোই আমরা কি করব না, কন্ট্রোল করব না, তাই না? কন্ট্রোলিং বিহেভিয়ার আমাদের থাকবে না। আমরা কি পেশেন্টকে কন্ট্রোল করি? নিশ্চয়ই নয়। তাহলে এটা অ্যান্সার হবে। আফটার টেকিং অ্যান অ্যান্টিডিপ্রেসেন্ট ফর অ্যাবাউট আ উইক, a person reports constipation and blurred vision with no improvement in mood। তাহলে এক সপ্তাহ ধরে অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন খাচ্ছে পেশেন্ট, যেখানে তার কনস্টিপেশন এবং ব্লাড ভিশন ডেভেলপ করেছে কিন্তু মুডের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। দ্য সাইকিয়াট্রিক মেন্টাল হেলথ নার্স ইনফর্মস দ্য পেশেন্ট। তাহলে পেশেন্টকে কি ইনফর্ম করবে? অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ এক সপ্তাহ ধরে খাওয়া চলছে, তার জন্য তার কনস্টিপেশন, ব্লাড ভিশন এগুলো সাইড এফেক্ট হিসেবে দেখা দিচ্ছে কিন্তু কোনো মুডের ইমপ্রুভমেন্ট হয়নি। তাহলে নার্স এখানটায় পেশেন্টকে কি বলবে? It takes approximately 2 to 4 weeks for depression to lessen and side effects usually diminish over time। এটা একটা সত্যি কথা যে দুদিন মেডিসিন খেলেই কিন্তু ডিপ্রেশন সেরে যাবে না, তো সেটার জন্য একটা লং টার্ম থেরাপির প্রয়োজন। তো 2 থেকে 4 সপ্তাহ সময় লাগবে এবং তার সাইড এফেক্ট গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথমেই মেডিসিন শুরু করলে একটু সাইড এফেক্ট দেখা যায়। এরপর বলা রয়েছে স্টপ দ্য মেডিকেশন ইমিডিয়েটলি এন্ড কন্টাক্ট ইউর প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। মেডিকেশন আমরা স্টপ করতে বলবো না, কারণ বললাম মেডিসিনটা কাজ করতে সময় লাগে। ইউ শুড শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ইউর অপথ্যালমোলজিস্ট। এখানে অপথ্যালমোলজিস্টের প্রয়োজন নেই, কারণ এই যে ব্লাড ভিশন সেটা মেডিসিনের সাইড এফেক্টের জন্য হচ্ছে, চোখের কোনো সমস্যার জন্য নয়। ইউ শুড কন্টাক্ট ইউর ডক্টর মে নিড টু চেঞ্জ দ্য মেডিকেশন। তো এটাও হবে না, তাহলে অ্যান্সার এটা অপশন এ হবে। Which of the following is a mature defense mechanism? Mature defense mechanism আমি ধরে নিচ্ছি যে তুমি পড়োনি কখনো, তাহলে অপশন গুলো কি কি রয়েছে সেটা আগে দেখি। এখানে প্রথম ধরে নিচ্ছি যে প্রজেকশন। প্রজেকশনে কি হয়, যে নিজের দোষটাকে অন্যের উপরে চাপিয়ে দেয় বা অন্যের দিকে নিক্ষেপ করে দেয়, তাহলে এটা কি কোনো ম্যাচুরিটি? এটা ম্যাচুরিটি নয়, এটা বাচ্চার মতো কাজ। নেক্সট রয়েছে রিয়াকশন ফরমেশন। রিয়াকশন ফরমেশন কি?
রিয়েকশন ফরমেশন মানে আমার কাউকে পছন্দ নয়, তো সেই পছন্দ নয়ের বিহেভিয়ারটা আমি কিরকম ভাবে করছি তাকে দেখাচ্ছে যে আমি খুব পছন্দ করি, তাহলে এটা একটা ফলস বিহেভিয়ার। নেক্সট রয়েছে অ্যান্টিসিপেশন আর রয়েছে ডিনায়াল। ডিনায়াল মানে হচ্ছে কোনো কিছুকে আমরা ঠিক মেনে নিতে পারছি না, তো সেটাকে আমি ডিনাই করে যাচ্ছি যে না এটা হতে পারে না বা এটা নয়, এটা হয়নি, এরকম ভাবে। আর অ্যান্টিসিপেশন মানে কি, ধরো তুমি কোনো একটা আন্দাজ পাচ্ছ যে একটা কোনো খারাপ সিচুয়েশন আসতে চলেছে, বা ধরো এরকম ভাবতে পারো যে একটা কিছু স্ট্রেস আসতে চলেছে বা কিছু একটা খারাপ কিছু হবে বা একটা এরকম সিচুয়েশন আসতে চলেছে যেখানে কিছু হতে পারে। তো এরকম কোনো সিচুয়েশনের ধারণা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করছো, যে সেই স্ট্রেসফুল সিচুয়েশনের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, সেটাকে অ্যান্টিসিপেশন বলা হয়। তাহলে এটা একটা ম্যাচিওর মনে হচ্ছে না, যে আমি যখন জানি যে একটা দুর্যোগ আসতে চলেছে, বা ধরো আমি ধরে নিচ্ছি যে কোনো একটা ফ্লাড বা এরকম কিছু আসতে চলেছে বলে আমি খবর পাচ্ছি, তাহলে সেখানে আমি তার প্রোটেকশনের জন্য কিছু না কিছু করব, তাই না? তাহলে এটা একটা অ্যান্টিসিপেশন ম্যাচিওর ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়বে। এরপর রয়েছে দ্য নার্স ইজ কেয়ারিং ফর আ সিভিয়ারলি ডিপ্রেসড ক্লায়েন্ট হু হ্যাজ জাস্ট বিন অ্যাডমিটেড টু দ্য ইনক্লাইন সাইকিয়াট্রিক ইউনিট। সিভিয়ারলি ডিপ্রেসড একজন পেশেন্ট ভর্তি হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রায়োরিটি অফ কেয়ার? তাহলে এই পেশেন্টকে আমরা কোনটা প্রায়োরিটি কেয়ার দেব? নিউট্রিশন একটা বেসিক নিড, এলিমিনেশন একটা বেসিক নিড, সেফটি এবং রেস্টও একটা বেসিক নিড। তো সেফটি আমি কেন প্রায়োরিটি দেব? কারণ ডিপ্রেসড যে পেশেন্ট রয়েছে সেই ডিপ্রেসড পেশেন্টদের ক্ষেত্রে সুইসাইডিয়াল টেন্ডেন্সি থাকে, তো সেইখান থেকে প্রিভেনশনের জন্য আমরা তাকে আমাকে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রাখতে হবে এবং তাকে আমাকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। Next question. A mild form of bipolar disorder in which a person has mood swings over a period of years that go from mild depression to mild elation. অর্থাৎ আমরা হাইপোম্যানিয়া পড়েছি যেখানে মাইল্ড ইলেশন থাকে, আর একটা মাইল্ড ডিপ্রেশন, তার মধ্যে সুইংস হচ্ছে। বাইপোলার ডিসঅর্ডার, কখনো আমি মুড সুইংস মানে কখনো আমি হাইপার দেখতে পাচ্ছি এবং কখনো হাইপো দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই জায়গাটায় কি হবে? সাইক্লোথাইমিক আর ডিসথাইমিক এই দুটোর মধ্যে কনফিউশন হয়। সাইক্লোথাইমিক মানে আমরা দেখি যখন মাইল্ড ডিপ্রেশনের সঙ্গে মাইল্ড ইলেশন থাকে। আর ডিসথাইমিক কখন বলা হয়? ডিসথাইমিক বলা হবে যখন মাইল্ড ডিপ্রেশন দীর্ঘদিন ধরে একটা পেশেন্টের মধ্যে সবসময় থেকে যাবে, যেটাকে 2 ইয়ার্স বলা হয়। তো 2 ইয়ার্স ধরে যদি ডিসথাইমিক ডিপ্রেশন একটা মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে থাকে তখন সেটাকে ডিসথাইমিক ডিসঅর্ডার বলে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সাইক্লোথাইমিক ডিসঅর্ডার। দ্য ল অফ এফেক্ট ওয়াজ কয়েন্ড বাই। ল অফ এফেক্ট আমাদেরকে দিয়েছিলেন থর্নডিকে। থর্নডিকে আমাদেরকে দিয়েছেন দ্য ল অফ এফেক্ট। থর্নডিকের এই যে ল অফ এফেক্ট, এটা ছিল একটা টাইপস অফ লার্নিং, যেখানে থর্নডিকে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, ট্রায়াল এন্ড এরর এক্সপেরিমেন্ট। যে এক্সপেরিমেন্ট থেকে আমরা তিনটে ল পেয়েছিলাম। একটা ল ছিল দ্য ল অফ রেডিনেস, একটা ছিল দ্য ল অফ এক্সারসাইজ ইউজ অ্যান্ড ডিসইউজ, আর একটা ছিল ল অফ এফেক্ট বা স্যাটিসফ্যাকশন এবং ডিসস্যাটিসফ্যাকশন। তো সেটাই এখানটায় জিজ্ঞেস করা হয়েছে। এর পরের কোশ্চেন কি রয়েছে? After a successful MSc entrance test, Miss Y felt relaxed and calm. She stopped sweating, felt hungry. Which part of her nervous system was activated? তাহলে এখানটায় বলা হয়েছে যে একটা সাকসেসফুল টেস্ট দেওয়ার পরে মিস ওয়াই রিল্যাক্স ফিল করছে, কাম ফিল করছে এবং সোয়েটিং, হাংরি ফিল করা এগুলো সমস্ত শুরু করেছে। তাহলে এখানটায় কোন নার্ভাস সিস্টেম তার অ্যাক্টিভেট হয়েছে? আমরা দু রকমের নার্ভাস সিস্টেম জানি, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথি কখন হবে? যখন হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স হবে, অর্থাৎ হয় ফাইট করো না হলে ফ্লাইট করো, সেটাই সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিকে কি হয়? রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। তাহলে যখন মানুষ রেস্টে থাকবে তখন তার এই হাংরি ফিল করা বা এই যে স্টপ সোয়েটিং, রিল্যাক্সড এবং কাম এই ফিলিংটা তার হবে। তাহলে এখানটা অ্যান্সার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হবে। Subtle behaviors and communication style that are used in the work environment and interaction with others are called। যেখানটায় আমরা কাজ করছি বা অন্যদের সাথে কথাবার্তা বলছি সেই জায়গাতে কিছু পার্টিকুলার টাইপস অফ বিহেভিয়ার এবং কমিউনিকেশন টাইপ চলে। যেরকম ভাবে আমরা বাড়িতে কথাবার্তা বলি বা বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলি সেরকম ভাবে কিন্তু আমরা ওয়ার্ক এনভায়রনমেন্টে গিয়ে বলি না। তাহলে এই স্কিলটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সফট স্কিল। পার্ট অফ ব্রেন দ্যাট রেগুলেটস ইমোশন। ইমোশন কন্ট্রোল করে কে? ইমোশন কন্ট্রোল করে লিম্বিক সিস্টেম।
What type of quality assurance provides an opportunity for simultaneous corrective action? তাহলে যখনই কোয়ালিটি অ্যাসুরেন্স করছি সঙ্গে সঙ্গে আমি কি করছি সেটাকে কারেকশনও করে দিচ্ছি। তাহলে এটা কি রকমের কোয়ালিটি অ্যাসুরেন্স হবে? এটা কনকারেন্ট হবে। যেরকম ভাবে আমরা ওই টার্মিনেশন করি না, যে সাথে সাথে একটা কাজ হলো, সাথে সাথে টার্মিনেশন হলো বা ডিসইনফেকশন হলো, তাহলে সেটাকে কনকারেন্ট বলা হয়। এরপর রয়েছে দ্য এথিক্যাল প্রিন্সিপাল হুইচ শোজ অব্লিগেশন টু টেল দ্য ট্রুথ। সত্যি কথা বলা, এটার অব্লিগেশনকে কি বলা হয়? এটাকে বলা হয় ভেরাসিটি। The communication in which manager interact with the managers, physicians and groups of people in other departments in the organization who are not at the same level in the hierarchy. যারা একই লেভেল অফ হায়ারার্কির মধ্যে নেই তাদের সঙ্গে যখন ম্যানেজার কথা বলছে, অর্থাৎ এখানটায় ম্যানেজার ইন্টারাক্ট করছে ম্যানেজারের সঙ্গে, ফিজিশিয়ানস এবং গ্রুপস অফ পিপল অন্য ডিপার্টমেন্ট, অর্থাৎ নিজের লেভেলের সাথেও কথাবার্তা বলছে, তার সাথে তার নিচের বা অন্য লেভেলের সাথেও কথাবার্তা বলছে। তাহলে এটা কি রকম টাইপ অফ কমিউনিকেশন হবে? ভার্টিক্যাল হবে যখন একটা আপ এন্ড ডাউনে কথাবার্তা হয়, তখন সেটাকে ভার্টিক্যাল বলছি। হরাইজন্টাল মানে সাইড বাই সাইড হয়, আপওয়ার্ড মানে শুধুমাত্র উপরে, আর ডায়াগোনাল মানে কর্নার কর্নার। তাহলে এখানটায় যে ম্যানেজার রয়েছে সে সেখানে ম্যানেজারের সাথে কথা বলছে, ফিজিশিয়ান এবং গ্রুপ অফ পিপল যারা অন্য ডিপার্টমেন্টে রয়েছে তাদের সাথেও কথা বলছে, তো সেই জন্য এটার অ্যান্সার ডায়াগোনাল কমিউনিকেশন হবে। এসপিরিট ডি ক্রপস রেফার টু, এটা একটা খুব কমন কোশ্চেন। এসপিরিট ডি ক্রপস মানে হচ্ছে যে সেন্স অফ বিলঙ্গিং। A Gantt chart is a simple graphical chart depicting, Gantt chart যেটা রয়েছে সেটা লিস্ট অফ টাস্ক এবং টাইমলাইন্স কে ডিপিক্ট করে। এই গ্যান্ট চার্ট যেটা রয়েছে সেটা বেসিক্যালি এরকম টাইপের দেখতে হয়। ধরো এরকম একটা তোমার বক্স রয়েছে, যেখানে এখানে কিছু কম্পোনেন্ট রয়েছে উপরের দিকে, এখানে কিছু কম্পোনেন্ট রয়েছে, এদিকেও কিছু কম্পোনেন্ট রয়েছে, এবং এরকম ভাবে কিছু আমরা চার্ট করছি, এরকম ভাবে চার্টিং করছি। তো এইভাবে গ্যান্ট চার্ট প্রডিউস করা হয়, যেখানে টাস্ক এবং টাইমলাইন্স কোন ডেটের মধ্যে ফিল আপ করতে হবে সেরকম ভাবে কিছু টাইমলাইন দেওয়া থাকে। চলে যাই পরের কোশ্চেনে। Burns occur to a patient from hot water bottles, heating pad, inhalers and seize bath is an act of। অর্থাৎ তুমি একটা পেশেন্টকে হট ওয়াটার বটল দিয়েছো, যেখান থেকে পেশেন্টের কি হচ্ছে, বার্ন হয়ে যাচ্ছে। তাহলে এটা কি রকমের অ্যাক্ট? ম্যাল প্র্যাকটিস হবে নাকি নেগলিজেন্স হবে? এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। ম্যাল প্র্যাকটিস বলতে বোঝায় যখন কোনো একটা কাজ করছি যেখানটায় আমার অজান্তে নয়, আমি জানতে জানতেই কোনো কিছু ভুল করে দিচ্ছি। যেমন ধরো কাউকে আমি একটা ভুল ব্লাড ট্রান্সফিউশন করে দিলাম, বা ধরো আমি জানি পেশেন্টের এটাতে অ্যালার্জি রয়েছে তবুও আমি সেই মেডিকেশনটা তাকে দিয়ে দিলাম, এগুলো ম্যাল প্র্যাকটিসের মধ্যে পড়ে। আর নেগলিজেন্সের মধ্যে কি পড়ে? নেগলিজেন্স মানে ধরো আমি যখন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারলাম না, বা যেটা আমি করি মানে যেটা আমার করার কথা সেইটা ঠিক স্ট্যান্ডার্ড ওয়াইজ হলো না, বা আমি ঠিক মতো কেয়ার দিলাম না, যার ফলে কিন্তু কিছু ক্ষতি হয়ে যেতে পারে পেশেন্টের। সেরকমই এখানে হয়েছে যে আমি একটা হট ওয়াটার বোতল দিয়েছি, কিন্তু সেখানে আমি চেক করিনি যে সেটা কতটা গরম, যার ফলে পেশেন্টের বার্ন হয়ে গেল। হিটিং প্যাড বা ইনহেলার সমস্ত ক্ষেত্রে একই ব্যাপার হচ্ছে যে কতটা গরম আমি না চেক করে পেশেন্টকে দিয়ে দিলাম, তাহলে তার জন্য পেশেন্টের ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা নেগলিজেন্স হবে। Which of the following medication can cause osteoporosis, ulcer, weight gain and thinning of the skin with long term use? তো এখানে বাকি যে কোশ্চেন মানে বাকি যে অপশন গুলো রয়েছে সেগুলোকে যদি বাদ দিয়ে যে থিনিং অফ স্কিন রয়েছে, থিনিং অফ স্কিন এবং এই ওয়েট গেন এই দুটোর সাথে রিলেটেড থাকে আমাদের কর্টিকোস্টেরয়েড। কারণ আমরা সবসময় এটা বলতে শুনি না যে স্টেরয়েড ড্রাগ খেলে সবসময় মোটা হয়ে যায়, হেলদি হয়ে যায়, তাই না? তো এটা অ্যান্সার কর্টিকোস্টেরয়েড হবে। The nurse is aware of the toxicity of chemotherapeutic drugs. Which organ shows acute toxicity if the patient is taking doxorubicin? ডক্সোরুবিসিন ড্রাগ খেলে সেটা হার্টের উপরে বেশি টক্সিক এফেক্ট দেয়। এর পরের যে কোশ্চেনটা রয়েছে ফেনোটাইপিক মোনোহাইব্রিড রেশিও। তো এই রেশিওটা হচ্ছে যে একটা মানে ওই অ্যালিল থাকে না, জিন এবং তার অ্যালিলস এইগুলোর উপরে বেস করে হয়। তো মোনোহাইব্রিড ক্রস রয়েছে যেখানে একটা জিন থাকে তার দুটো অ্যালিল থাকে, আর ফেনোটাইপিক রেশিও থাকে যেখানে একটাই অফস্প্রিং এর মধ্যে কিছু ভিজিবল ট্রেটস দেখা যায়। তো এটা কিরকম ভাবে হয় বলো তো? এই যে যেমন এ আর এ এরকম ভাবে থাকে না, যে ডাবল এ আর এইরকম ডাবল এ, এই দুজনের মধ্যে যদি একটা ক্রস আমরা করি তাহলে এখানে কিরকম প্যাটার্ন হতে পারে? ডাবল এ হতে পারে, সরি ভুল করলাম, প্রথমটা যেমন হতে পারে
এ হতে পারে একটা, এ হতে পারে আরেকটা, একটা হচ্ছে যে তোমার স্মল স্মল এ প্যাটার্ন হতে পারে, আর একটা ক্যাপিটাল এ প্যাটার্ন হতে পারে। এই চারটে। তো এই চারটের মধ্যে ক্যাপিটাল এ তিনটেতে রয়েছে, এই তিনটে হচ্ছে তোমার ডমিনেন্ট, আর এই যে স্মল এ এটা হচ্ছে একটা রিসেসিভ। ঠিক আছে, তো এই ফেনোটাইপিক মনোহাইব্রিড রেশিওতে এই রেশিওটাই করা হয়, এবং এটা এই যে তিনটে তোমার হলো ডমিনেন্ট, এই তিনটে কি 3, আর একটা হচ্ছে তোমার রিসেসিভ, সেটা হচ্ছে 1, তো এই মিলিয়ে এটা 3:1 হয়। ঠিক আছে, এটা একটু অন্য টাইপের কোশ্চেন। তো জেনেটিক্স থেকে কোশ্চেন, এগুলো খুব একটা বেশি এক্সামে আসে না, তো এটা এরকমের একটা কোশ্চেন ছিল। এর পরের কোশ্চেন, দ্য ফার্স্ট ভাস্কুলার রেসপন্স টু ইনজুরি। যদি কোথাও ইনজুরি হয় তাহলে ফার্স্ট রেসপন্স কি হবে? ফার্স্ট রেসপন্স হবে আর্টেরিওলার ভেসোকনস্ট্রিকশন। প্রথমে ভেসোকনস্ট্রিকশন হয়, যার ফলে ব্লাডটা আস্তে আস্তে বেরোনো বন্ধ হয়, তো এটা ফার্স্ট অপশন। এরপরে রয়েছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়াটা কি? এটা কি অটোজোমাল, নাকি এটা অ্যালোজোমাল, নাকি কি রকমের ডিসঅর্ডার? সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে একটা অটোজোমাল হেরিডিটারি ডিসঅর্ডার, যেটা অটোজোম রিলেটেড থাকে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট কবে পাস হয়েছিল? এটা হয়েছিল 1955-এ। ওয়ান লাইনার কোশ্চেন, মুখস্থ করতে হবে। হু ম্যারিজ ইন মোনোগ্যামি? মোনোগ্যামি মানে হচ্ছে একজন মেল এবং একজন ফিমেল, এটা ইজি কোশ্চেন ছিল। গ্রুপস হুইচ প্রোভাইড এক্সপিরিয়েন্স ল্যাকিং ইন্টিমেসি। যেই গ্রুপটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করে কিন্তু ইন্টিমেসি থাকে না। ইন্টিমেসি কোথায় থাকে? প্রাইমারি গ্রুপের মধ্যে থাকে। কোথায় থাকে না? সেকেন্ডারি গ্রুপের মধ্যে কোনো ইন্টিমেসি থাকে না। তাহলে অ্যান্সার অপশন এ হবে। এরপর রয়েছে দ্য প্রসেস অফ মোল্ডিং অ্যান্ড শেপিং দ্য পার্সোনালিটি অফ হিউম্যান বিং ইন ইনফ্যান্ট ইজ কল্ড। একটা ইনফ্যান্টের মধ্যে যে পার্সোনালিটির মোল্ডিং হচ্ছে বা শেপিং হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? ইন্ডিভিজুয়ালাইজেশন, সোশ্যালাইজেশন, শেপিং, না হিউম্যানাইজেশন? তো এটাকে আমরা কি বলি? সোশ্যালাইজেশন বলি, কারণ একজন হিউম্যান বিং মানে ছোট বাচ্চা, সে হচ্ছে যে আমাদের ফ্যামিলি থেকে এবং একটু বড় হলে সোসাইটি থেকেই আস্তে আস্তে তার পার্সোনালিটিটাকে ডেভেলপ করে, তো এটা সোশ্যালাইজেশন বলা হয়। দ্য ডেভেলপমেন্ট অফ সেলফ ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ। সেলফ ডেভেলপমেন্ট বা নিজের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিভাবে হয়? ইন্টারনালাইজেশন অফ নর্মস, অ্যানালাইজিং দ্য কালচার, ক্যাটেগরাইজেশন অফ ভ্যালুস এবং রিজেকশন অফ ব্যাড হ্যাবিটস। তো ডেভেলপমেন্ট অফ সেলফ অর্থাৎ নিজের যে ডেভেলপমেন্ট সেটা হওয়া পসিবল যখন নর্মস গুলোর ইন্টারনালাইজেশন হয়। নর্মস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? নর্মস মানে ধরো কিছু রুলস বা কিছু স্ট্যান্ডার্ড, যেগুলো একটা গ্রুপ বা একটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এবং সেটা তার বিহেভিয়ারের মধ্যে প্রকাশ পাচ্ছে। যেমন ধরো আমরা বলতে পারি যে যখন কারোর সাথে দেখা হলো তখন সেখানে একটা হ্যান্ডশেক করতে হয়, বা যখন আমরা কারোর সাথে কথা বলছি তখন একটা আই কন্ট্যাক্ট মেনটেন করা ভালো, বা ধরো কোনো কিছু আমি চাইছি সেখানে প্লিজ বলা, বা কোনো কিছু ভুল বললাম সেখানে সরি বলা, বা কেউ কিছু দিল বা কারোর থেকে কিছু পেলাম সেখানে থ্যাংক ইউ বলা, এগুলো হচ্ছে সমস্ত নর্মস এর মধ্যে পড়ে। তাহলে এই সমস্ত নর্মস গুলো কি করে? একটা মানুষকে ডেভেলপ করে না? তো এই জন্য এটাকে ইন্টারনালাইজেশন অফ নর্মস বলছি, যেটাতে ডেভেলপমেন্ট অফ সেলফ হয়ে থাকে। এরপর হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস প্যারালাল প্লে বিটুইন টু টডলার। তো এটা তো সহজ কোশ্চেন ছিল। প্যারালাল প্লে মানে কি হয়? যে দুজন পাশাপাশি বসে খেলাধুলো করছে এবং কেউ কারোর সঙ্গে খেলছে না, কিন্তু দুজনেই পাশাপাশি বসে খেলছে, একে অন্যকে দেখছে এবং খেলছে। তাহলে এটা হবে সিটিং নিয়ার ইচ আদার হোয়াইল প্লেইং উইথ সেপারেট ডলস। এর পরের কোশ্চেন রয়েছে, when assessing a child with a cleft palate, the nurse is aware that the child is at risk for more frequent episodes of otitis media due to which of the following? তাহলে একটা বাচ্চা যার ক্লেফট প্যালেট রয়েছে তার ক্ষেত্রে ফ্রিকুয়েন্ট ওটাইটিস মিডিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন থাকে? কারণ এই যে প্যালেট বা লিপস বা ক্লেপ লিপ ক্লেপ প্যালেট, মাউথের যে স্ট্রাকচার তার সাথে আমাদের যে ভেতরের অর্থাৎ ইয়ারের স্ট্রাকচার এবং তার সঙ্গে ইসোফেগাস বা থ্রোট এর স্ট্রাকচারটা মিল থাকে, অর্থাৎ কানেকশন থাকে। তো সেই কারণে যখনই ক্লেপ প্যালেট থাকছে, ক্লেপ প্যালেটের সঙ্গে আমাদের ইয়ারের একটা স্ট্রাকচারের মিল রয়েছে, তো সেই কারণে ইউস্টেচিয়ান টিউব যেটা রয়েছে সেখানটায় ইনএফেক্টিভ ফাংশনিং হয়। তো এখানের অ্যান্সার হবে ইনএফেক্টিভ ফাংশনিং অফ দ্য ইউস্টেচিয়ান টিউব, যার কারণে ওটাইটিস মিডিয়া বারবার ডেভেলপ করে বা ইনফেকশন হয়ে যায় বারবার। ঠিক আছে, এর পরের কোশ্চেন, a mother would like to know what a good activity for a child with autism. অটিজমের বাচ্চার জন্য গুড অ্যাক্টিভিটি কি হবে? বেস্ট রেসপন্স কি হবে? লাউড মিউজিক হবে না, ভেরিয়াস প্লেমেটস হবে না,
কারণ অটিজমের বাচ্চারা কারোর সাথে খুব একটা বেশি মেশে না, সেলফ সেন্টার্ড হয় বা নিজের কথা মানে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। সেলফ স্টিমুলেটিং অ্যাক্টিভিটিস এটা হতে পারে, আর স্মল গ্রুপ অ্যাক্টিভিটিতে বাচ্চা কাজ করতে পারে না। তাহলে সেলফ স্টিমুলেটিং অ্যাক্টিভিটিস হবে যেখানে বাচ্চার নিজেকে নিজে স্টিমুলেট করতে পারবে এইরকম টাইপের, এবং কেয়ার গিভারও একজনের জন্য একজনের কেয়ার গিভার যে কিনা একটা বাচ্চাকে সবসময় টেক কেয়ার করছে, তার সাথে কথা বলার চেষ্টা করছে বা মেশার চেষ্টা করছে। What kind of treatment is needed for a child with pink classification according to IMNCI? IMNCI এর ক্লাসিফিকেশন ওয়াইজ পিঙ্ক কালার আমরা কাকে দেব? হোম রেমেডি, আউটপেশেন্ট সার্ভিস, আর্জেন্ট রেফারেল আর ওপিডি ট্রিটমেন্ট এন্ড আর্জেন্ট রেফারেল। তো আর্জেন্ট রেফারেল আমরা বলে থাকি, পিঙ্ক মানে আর্জেন্ট রেফারেল। তবে আর্জেন্ট রেফারেল করার আগে অবশ্যই তাকে বেসিক ট্রিটমেন্ট দিতে হবে। মানে ধর একটা রেসপিরেটরি ডিস্ট্রেসের একটা পেশেন্ট এলো, তো তাকে কি তুমি অক্সিজেন না দিয়ে বলবে যাও তুমি রেফার চলে যাও অন্য জায়গায়, এখানে কোনো চিকিৎসা নেই? এটা তো নিশ্চয়ই নয়, তাই না? তাহলে আগে তুমি তাকে রেসপিরেটরি সাপোর্ট দিলে, অক্সিজেন দিলে, দিয়ে তাকে স্টেবল করলে, এবং তারপর অক্সিজেন সাপোর্ট দিয়েই তুমি তাকে রেফার করলে। তাহলে এখানে অ্যান্সার ওবিডি ট্রিটমেন্ট অ্যান্ড আর্জেন্ট রেফারেল হবে। ইয়েলো কালার রয়েছে যেটাতে ওপিডি সার্ভিস হয়, তাহলে এটা ইয়েলো কালার। আর হোম রেমেডির জন্য গ্রিন কালার থাকে। হোম রেমেডিতে গ্রিন হলো, ইয়েলোতে হলো আউট পেশেন্ট, আর ওপিডি ট্রিটমেন্ট এন্ড আর্জেন্ট রেফারেলের জন্য পিঙ্ক কালার। ট্রু অ্যাবাউট ফিটাল সার্কুলেশন, ফিটাল সার্কুলেশনের জন্য কোনটা ট্রু? ব্লাড ইন এসভিসি হ্যাজ মোর অক্সিজেন স্যাচুরেশন, সুপিরিয়র ভেনা কেভাতে অক্সিজেন স্যাচুরেশন বেশি। প্রেশার ইন লেফট ভেন্ট্রিকল ইজ মোর, লেফট ভেন্ট্রিকলের প্রেশার বেশি। ব্রেন রিসিভস ব্লাড উইথ লো অক্সিজেন স্যাচুরেশন, হার্ট রিসিভস ব্লাড উইথ হাই অক্সিজেন স্যাচুরেশন। তাহলে প্রথমে যে হাইয়েস্ট অক্সিজেন স্যাচুরেশন যুক্ত ব্লাড সেটা লিভার থেকে, অর্থাৎ লিভারে ডাক্টাস ভেনোসাস রয়েছে, ডাক্টাস ভেনোসাস থেকে সোজা কোথায় চলে যাচ্ছে? আমাদের হার্টে চলে যাচ্ছে। তাহলে সেখানটায় হার্ট সব থেকে বেশি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করলো। তারপরে ব্রেন রিসিভস ব্লাড উইথ লো অক্সিজেন স্যাচুরেশন ব্রেনে যাবে না, তার কারণ হচ্ছে যে আমাদের বডির যে মেন প্রায়োরিটি যেমন হার্ট এবং ব্রেন, তো আমাদের যে ওই সার্কুলেশন রয়েছে না, আপার পার্ট অফ বডি সবসময় প্রায়োরিটি পায় ব্লাড সার্কুলেশনের দিক থেকে। তো সেই জন্য ব্রেন রিসিভস ব্লাড উইথ লো অক্সিজেন স্যাচুরেশন, এটা ভুল কথা। লেফট ভেন্ট্রিকলের প্রেশার বেশি ফিটাল সার্কুলেশনে হবে না, তার কারণ কি? লেফট এদিকটা হচ্ছে তোমার রাইট, এদিকটা হচ্ছে লেফট। রাইট সাইডে অক্সিজেনেটেড ব্লাড রয়েছে, লেফট সাইডে রয়েছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো রাইট সাইড থেকে ব্লাডটা লেফট সাইডের দিকে যায়, কারণ আমরা জানি অক্সিজেনেটেড ব্লাডের যে ফোর্স বা প্রেশার সেটা বেশি। তাহলে রাইট সাইড থেকে ব্লাড লেফট সাইডের দিকে যাবে, যদি লেফট সাইডের প্রেশার বেশি হয় তাহলে সে যেতে পারবে না, তাই না? তাহলে এটাও ভুল রয়েছে। ব্লাড ইন এসভিসি হ্যাজ মোর অক্সিজেন স্যাচুরেশন, সুপিরিয়র ভেনা কেভা আর ইনফেরিয়র ভেনা কেভা কি কাজ করে? পুরো বডি থেকে ভেনাস রেটা নিয়ে আসে, তাই না? তাহলে ইনফেরিয়র ভেনা কেভা তো এদিক থেকে আসছে, সুপিরিয়র ভেনা কেভা উপর থেকে আসছে, তাহলে সুপিরিয়র ভেনা কেভাতে অক্সিজেন স্যাচুরেশন বেশি কোথা থেকে হবে? হওয়ার তো পসিবল নয়, তাই না? তাহলে এটাও ভুল রয়েছে। ফিটাল সার্কুলেশন ইম্পর্টেন্ট, এবং ফিটাল সার্কুলেশনের সাথে রিলেট করে যে বিভিন্ন কনজেনিটাল হার্ট ডিজিজ গুলো হয় সেগুলোও ভীষণ ইম্পর্টেন্ট। তো এই পুরোটা তোমাকে খুব ভালো করে দেখে রাখতে হবে। এরপর আমরা অনেকটাই চলে এসেছি, 86 নাম্বার কোশ্চেন চলছে। Which of the following is a minor criteria for diagnosis of rheumatic fever according to modified Jones criteria? মডিফাইড জোনস ক্রাইটেরিয়ার উপরে বেস করে কোনটাকে মাইনর ক্রাইটেরিয়া বলা হচ্ছে? জোনস ক্রাইটেরিয়ার মধ্যে কিছু মেজর ক্রাইটেরিয়া এবং কিছু মাইনর ক্রাইটেরিয়া রয়েছে। তো এই যে এসও টাইটার রয়েছে, কার্ডাইটিস রয়েছে, সাবকিউটেনিয়াস নডিউলস রয়েছে, এগুলো সব হচ্ছে মেজর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। আর রিউম্যাটিক ফিভারের মধ্যে ফিভার কথাটা রয়েছে, তো এই ফিভারটাই কিন্তু মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, এটা মেজর ক্রাইটেরিয়া নয়। অ্যান্সার অপশন সি। ন্যাডাস ক্রাইটেরিয়া আর ইউজড ফর, ন্যাডাস ক্রাইটেরিয়া আমরা কোথায় ইউজ করি? এটা হার্ট ডিজিজের প্রেজেন্সের জন্য অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। Which of the following is the best indicator for long term nutritional status? তো এটা পোস্ট বেসিকের কোশ্চেনেও ছিল। লং টার্ম নিউট্রিশনাল স্টেটাস দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হাইট দেখতে হবে, এবং সেটা অ্যাকর্ডিং টু এজ। তাহলে হাইট ফর এজ অ্যান্সার হবে। অ্যাভারেজ গেন অফ হাইট ইন দ্য ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে কতটা ওয়েট গেন হয়? ফার্স্ট ইয়ারে 25 সেন্টিমিটার ওয়েট গেন হয়, এবং হাইট কতদিনে ডাবল হয় যদি কোশ্চেন থাকে, তাহলে সেটা কি হবে? সেটা 4 ইয়ার্সে হবে, তাই তো? ট্রাইসোমি 13 is seen in, ট্রাইসোমি 13 কোথায়? ট্রাইসোমি 13 মানে হচ্ছে পাটাও সিনড্রোম। আচ্ছা, এডওয়ার্ড সিনড্রোম মানে হচ্ছে 18, ট্রাইসোমি 18, ডাউন সিনড্রোম মানে ট্রাইসোমি 21।
ট্রাইজোমিটা অন্যরকম, সরি টার্নার সিনড্রোমটা অন্যরকম। এটা তোমার মোনোজোমি বলা হয়, মানে একটা থাকে এক্স ও থাকে, অর্থাৎ 45, একটাই থাকে, সেক্স ক্রোমোসোম একটাই থাকে, এক্স ওয়াই দুটো বা এক্স এক্স দুটো না থেকে শুধু একটা এক্স থাকে। While a patient with ascites is receiving albumin, the planned therapeutic effect will be greater if the nurse regulates the infusion to flow. অর্থাৎ আমরা অ্যালবুমিন দিচ্ছি একটা অ্যাসাইটিসের পেশেন্টকে, তো সেক্ষেত্রে কিরকম ভাবে ফ্লো রেগুলেট করলে থেরাপিউটিক এফেক্ট বেস্ট হবে। তো এটা খুব একটা কমন কোশ্চেন, তোমরা এমসিকিউ বইতেও পেয়ে থাকবে। আমরা স্লোলি দিয়ে থাকি এবং ফ্লুইড ইনটেকটাকে রেস্ট্রিক্ট করে থাকি বেস্ট থেরাপিউটিক এফেক্ট দেওয়ার জন্য। An intentional touching of patient's body without consent is termed as, এটাও ইজি কোশ্চেন, এটা হচ্ছে ব্যাটারি। In which of the following condition blood transfusion is contraindicated? কোথায় আমরা ব্লাড ট্রান্সফিউশন করব না? হিমোফিলিয়াতে কি থাকে? ক্লটিং ফ্যাক্টর কম থাকে, তো ক্লটিং ফ্যাক্টর আমরা দিতে পারি, ব্লাড ট্রান্সফিউশন করতে পারি, সেটা কন্ট্রা ইন্ডিকেটেড নয়। ব্লিডিং নোজের জন্য আমরা ব্লাড দেব, ব্লিডিং হেমারেজের জন্যও আমরা ব্লাড দেব। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করা হয় না, কেন? কারণ হার্টের ওপরে লোডটা পড়ে যায় বা কার্ডিয়াক ওভারলোড হয়ে যায়, সেই কারণে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের ক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন করি না। এটা মনে হচ্ছে আমাদের লাস্ট পাতা। তো লাস্ট পেজে আর কটা কোশ্চেন রয়েছে? ড্রাগ দ্যাট কজেস এক্সপালশন অফ গ্যাস ফ্রম ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে যে গ্যাস রিলিজ করছে, তো সেই ড্রাগগুলোকে কি বলা হয়? সেই ড্রাগগুলোকে বলা হচ্ছে কার্মিনেটিভস। The resistance an individual possess by virtue of his genetic and constitutional makeup, তাহলে জেনেটিক্স থেকে যে রেজিস্ট্যান্সটা আমরা পাই সেটাকে কি ইমিউনিটি বলা হয়? সেটাকে বলা হচ্ছে ইনেট ইমিউনিটি। বাকি অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি তোমরা অলরেডি জানো, আমি অনেকবার তোমাদেরকে বুঝিয়েছি। এর পরের কোশ্চেন বলছে ব্লাড গ্যাস লেভেল, এবিজির কোশ্চেন, পিএইচ 7.25, পিসিও2 37 আর পিও2 92। তাহলে এটা আমরা কিভাবে বার করব? আচ্ছা, এই সিও2 রয়েছে, এটা রয়েছে 18, এটা কিভাবে বার করব? পিএইচ 7.45 মানে নর্মালের থেকে এটা কম রয়েছে, পিসিও2 37 মানে এটা নর্মাল রেঞ্জের মধ্যেই রয়েছে, পিও2 92 মানে এটা আমার দরকার নেই, 92 আমি ছেড়ে দিলাম, আর এই সিও3 রয়েছে 18, অর্থাৎ এটা কম রয়েছে। তাহলে রেসপিরেটরি অপোজিট হয়, মেটাবলিক ইকুয়াল হয়, সেটা থেকে যদি আমরা দেখি তাহলে মেটাবলিকে ইকুয়াল সাইডে চেঞ্জ হচ্ছে, তাহলে এটা মেটাবলিক হবে। আচ্ছা, আরেকটা যদি ভাবি যে রেসপিরেশনের কোনো চেঞ্জ নেই, সিও2 এর কোনো চেঞ্জ নেই, তাহলে এটা মেটাবলিক হবে, তাহলে সেখান থেকেও মেটাবলিক অ্যান্সার আমরা পাবো। আচ্ছা, এবার অ্যাসিডোসিস না অ্যালকালোসিস? পিএইচ যেহেতু কম হয়েছে তাহলে এটা অ্যাসিডোসিস হবে, তাহলে অ্যান্সার অপশন বি। এবিজি অ্যানালিসিস নিয়ে যদি এখনো কনফিউশন থেকে থাকে, আমার চ্যানেলে একটা সেপারেট ভিডিও রয়েছে শুধুমাত্র এবিজি অ্যানালিসিসের উপরে, তোমরা দেখতে পারো। আমি এক্সপেক্ট করবো যে তোমাদের কোনো কনফিউশন আর থাকবে না। এর পরের কোশ্চেন, অ্যান ইনফেকশন রেজাল্টিং ফ্রম আ ট্রিটমেন্ট অর ডায়াগনস্টিক প্রসিডিওর, অর্থাৎ আমি একটা ডায়াগনস্টিক প্রসিডিওর বা ট্রিটমেন্ট করতে গিয়ে যখন ইনফেকশন দিয়ে ফেলছি তখন সেটাকে কি বলা হচ্ছে? তখন সেটাকে আমরা বলি আয়াট্রোজেনিক ইনফেকশন। আর নোজোকোমিয়াল কখন বলা হয়? হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনকে আমরা নোজোকোমিয়াল বলি। আচ্ছা, এর পরের কোশ্চেন রয়েছে, a nurse has been gathering physical assessment data on a patient and is now listening to the patient's concern, অর্থাৎ পেশেন্টের কথা শুনছে। The nurse sets a goal of care that incorporates the patient's opinion to make treatment decision, অর্থাৎ নার্স কিছু গোল অফ কেয়ার সেট করছে এবং পেশেন্টের ওপিনিয়ন নিচ্ছে ডিসিশন মেকিং এর জন্য। This is an example of the nurse engaged in which phase of nurse patient relationship, তাহলে এখানে কোন ফেজ অফ নার্স পেশেন্ট রিলেশনশিপ চলছে? আমরা কয়েকটা স্টেপ জানি, যেমন হচ্ছে তোমার প্রথমে ওরিয়েন্টেশন রয়েছে, তারপরে ওয়ার্কিং ফেজ থাকে, তারপর টার্মিনেশন ফেজ থাকে, এরকম ভাবে থাকে। প্রি ইন্টারাকশন ফেজও বলতে পারো। প্রি ইন্টারাকশন বলেছে মানে সেটা ওরিয়েন্টেশনের আগেই হবে, তাই না? তাহলে প্রি ইন্টারাকশনটা 1 নম্বরে হবে, তারপরে ওরিয়েন্টেশন হবে, তারপরে সেখান থেকে ওয়ার্কিং ফেজ হবে, তারপরে টার্মিনেশন ফেজ হবে। এবারে এখানটায় কি হবে? পেশেন্ট ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করছে নার্স এবং তার সঙ্গে গোল অফ কেয়ার সেট করছে, ট্রিটমেন্টের ডিসিশন নিচ্ছে, তাহলে এটা কি ফেজ হবে? এটা তো পেশেন্ট নার্স কাজ করছে, তাই না? প্রি ইন্টারাকশন ফেজ অর্থাৎ যখনও ইন্টারাকশন হয়নি। ওরিয়েন্টেশনের মানে সেখানে পেশেন্টের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো এবং পেশেন্ট নার্সকে চিনলো, নার্স পেশেন্টকে চিনলো, এটুকুই হচ্ছে। আর ওয়ার্কিং ফেজে নার্স এবং পেশেন্ট কাজ করছে, তাহলে এই যে এখানে কাজের কথাই তো বলা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করা হলো, পেশেন্টের কনসার্ন শোনা হলো
এবং সেখান থেকে গোল অফ কেয়ার সেট করা হচ্ছে, ডিসিশন মেকিং হচ্ছে, তাহলে এগুলো সব ওয়ার্কিং ফেজের মধ্যে পড়বে। 99. A nurse caring for patients post-operatively uses careful hand hygiene and sterile techniques when handling patients. Which of Maslow's basic needs is being met by this nurse? তাহলে পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ারে হ্যান্ড হাইজিন মেনটেন করা হচ্ছে, স্টেরাইল টেকনিক মেনটেন করা হচ্ছে। তো এটা কিরকম বেসিক নিডস এর মধ্যে পড়ছে? তো ম্যাসলোস হায়ারার্কি অফ নিড এর ক্ষেত্রে আমরা এখানটায় সেফটি সিকিউরিটির কথা বুঝতে পারছি, তাহলে এটা সেফটি এন্ড সিকিউরিটি নিডস হবে। এটা তো ইজি কোশ্চেন ছিল। ওকে, লাস্ট কোশ্চেন। A professional nurse committed to autonomy would be careful to, অর্থাৎ প্রফেশনাল নার্সের একটা প্রফেশনাল ভ্যালু হচ্ছে অটোনমি। তাহলে অটোনমির মধ্যে কি দেখতে হবে? এখানে অপশন রয়েছে প্রোভাইড দ্য ইনফরমেশন অ্যান্ড সাপোর্ট আ পেশেন্ট টু মেক ডিসিশন, অর্থাৎ পেশেন্টকে ইনফরমেশন আমি দেব এবং তার ডিসিশন মেকিং আমি সাপোর্ট করব। তাহলে এটা পেশেন্টের অটোনমিকে ডিফাইন করছে, তাহলে এই অপশন এটা অ্যান্সার হতে পারে। এরপর বলছে ট্রিট ইচ পেশেন্ট ফেয়ারলি, প্রত্যেকটা পেশেন্টকে আমি ফেয়ারলি ট্রিটমেন্ট করব, অর্থাৎ এখানটায় জাস্টিস বলতে পারি আমি, যে সবাইকে আমি সেম ভাবে দেখবো বা সবাইকে আমি ইকুয়ালি ট্রিট করব। কিপ এনি প্রমিসেস মেড টু পেশেন্ট, যখন আমি কোনো প্রমিস কেয়ারফুলি অ্যাক্ট করি তো প্রমিস রাখাটাকে কি বলা হয়? এটাকে তো ফিডিলিটি বলা হয়, ফিডিলিটি। আর অ্যাভয়েড কজিং হার্ম টু পেশেন্ট, যেটাকে আমরা নন ম্যালিফিসিয়েন্স বলি, অর্থাৎ কোনোভাবেই কোনো হার্ম করবো না, সবসময় বেনিফিসিয়েন্স করবো কিন্তু কোনো হার্ম করবো না। তাহলে এগুলো এথিক্স এর মধ্যে পড়ে। তাহলে অটোনমি এটা অপশন এটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আরো একটি ভিডিও নিয়ে। আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স এর পেপারগুলো প্রয়োজন, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।